এখানে দেখো বিগ ব্যাং থিওরি থেকে শুরু হচ্ছে। বিগ ব্যাং থিওরি হলো অরিজিন অফ ইউনিভার্স, মানে আমাদের এই ইউনিভার্সের কিভাবে অরিজিন হয়েছে, এটা অনেকটাই জিওগ্রাফির সঙ্গে রিলেটেড। ঠিক আছে, এই যে বিশ্ব জগতে পৃথিবী সৃষ্টির আদি যুগে নাকি একটা বিশাল বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণের ফলেই পৃথিবী সমেত অন্যান্য গ্রহ, উপগ্রহ, মানে নক্ষত্র, এদের নাকি সৃষ্টি হয়। তাহলে এই যে বিগ ব্যাং থিওরি, সেই অনুযায়ী পৃথিবীর আবির্ভাব হয়েছে এবং এই যে বিভিন্ন সোলার সিস্টেম, এইগুলোর উদ্ভব হয়েছে। এবং আমাদের যে সোলার সিস্টেমটা, সেটা মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্গত। ঠিক আছে, এবার বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করেন। কেউ বলেন যে পৃথিবীর আবির্ভাব হয়েছে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, আবার কেউ বলেন যে 4 বিলিয়ন ইয়ার্স এগো, এবং জীবনের আবির্ভাব হয়েছে 3 বিলিয়ন ইয়ার্স এগো। এবং সেলুলার ফর্ম অফ লাইফ, মানে এখন থেকে প্রায় 4 বিলিয়ন ইয়ার্স এগোতে পৃথিবীর আবির্ভাব হয়েছে। নন সেলুলার ফর্ম অফ লাইফের আবির্ভাব হয়েছে এখন থেকে 3 বিলিয়ন ইয়ার্স পূর্বে, এবং সেলুলার ফর্ম অফ লাইফের আবির্ভাব হয়েছে এখন থেকে 2 বিলিয়ন ইয়ার্স পূর্বে। তাহলে এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। তাহলে এই যে ইউনিভার্স থেকেই আবির্ভাব হয়েছে গ্যালাক্সি, গ্যালাক্সি থেকেই সোলার সিস্টেম, সোলার সিস্টেম থেকেই গ্র্যাজুয়ালি আর্থ বা পৃথিবীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই সিঙ্গেল লার্জ এক্সপ্লোশন টুক প্লেস ইন দ্য স্পেস, একেই মানে এইরকম বিশ্ব জগতে বা মহাবিশ্বে প্রথমে নাকি একটা বড় এক্সপ্লোশন হয়েছিল। ঠিক আছে, unimaginable of physical term, universe expand and temperature come down। তাহলে এরকম করেই প্রথমে টেম্পারেচার এর বেশি ছিল এবং গ্রাজুয়ালি টেম্পারেচারটা রিডিউসড হয়। হিলিয়াম, হাইড্রোজেন আর ফ্রম সামটাইমস লেটার। তাহলে প্রথমে টেম্পারেচারটা খুব বেশি ছিল, আস্তে আস্তে টেম্পারেচারটা কমের দিকে আসে এবং প্রথমে তারপরে কি ফর্ম করে, হিলিয়াম, হাইড্রোজেন, তারপরে ইউনিভার্স উইথ ডিফারেন্ট গ্যালাক্সিস ফ্রম, তারপরে অন্যান্য গ্যালাক্সিরা পৃথিবীতে আবির্ভূত হয়। অরিজিন অফ আর্থ ইনসাইড টেম্পারেচার মোর, তার মানে আর্থ তো ঘুরছে, পৃথিবী ঘুরছে, পৃথিবীর যে এগুলো আমরা সবাই জানি যে কেন্দ্রের মানে কেন্দ্রটা এখনো গরম আছে, সেই জন্যই আমরা অগ্নুৎপাতের ফলে দেখে আসি ভলক্যানিক ইরাপশনের ফলে ম্যাগমা বা লাভা বেরিয়ে আসতে। তাহলে ইনসাইড টেম্পারেচারটা কিন্তু আউটসাইড টেম্পারেচারের তুলনায় সর্বদাই বেশি ছিল, আর সারফেস টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি লেস বা রিডিউস করছিল এবং পৃথিবীতে লাইফ অ্যারাইজের উপযোগী হয়ে ওঠে আর কি। ডিউ টু ডিফারেন্স ইন টেম্পারেচার ভলক্যানিক ইরাপশন অকার, মানে ভলক্যানিক ইরাপশনের মাধ্যমে কিছু ম্যাগমা লাভা পৃথিবীর কেন্দ্র থেকে বেরিয়ে আসে এবং এটাও টেম্পারেচার রিডিউস করার পক্ষে অন্যতম একটা পদক্ষেপ। molten mass release and cover the earth surface, তাহলে ওই রকম লাভা বেরিয়ে এসে আর্থ সারফেসে একটা সারফেস তৈরি করে। গ্র্যাজুয়ালি মানে প্রথম অবস্থায় যেরকম হিট ছিল, গ্র্যাজুয়ালি আউটার সারফেসটা হিট রিলিজ করলো এবং হিটের পরিমাণ আউটার সারফেসে কমে আসলো। তখন বিভিন্ন রকম গ্যাসের আবির্ভাব হলো, যেমন কি মিথেন, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া আর ওয়াটার ভেপার। তখনও কিন্তু পৃথিবীতে অক্সিজেন আসেনি। তাহলে দ্য প্রিমিটিভ অ্যাটমসফিয়ার, দেয়ার ওয়াজ নো ওজোন লেয়ার, ইউভি রে কুড ইজিলি এন্টার। তখনও কিন্তু মানে যেহেতু অক্সিজেন আসেনি, সেজন্য ওজোন লেয়ারেরও সৃষ্টি হয়নি। গ্র্যাজুয়ালি এই ওয়াটারটা, এই যে ওয়াটার ভেপার কিন্তু আগেই এসে গেছে। তাহলে প্রথমে মনে রাখবে যে এই কেমিক্যাল কম্পাউন্ড গুলো প্রথমে পৃথিবীতে এসেছিল, পরে পরবর্তীকালে ওয়াটার ব্রেকডাউন হয়ে 2H2 আর O2 তে ভেঙে গেল এবং তখন কি এই যে H2 অবস্থা, মানে যখন কিনা অক্সিজেন আসেনি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রিমিটিভ অ্যাটমসফিয়ারকে বলে রিডিউসিং টাইপ। যখন অক্সিজেন ছিল না সেরকম অবস্থাকে বলে রিডিউসিং টাইপ অফ অ্যাটমসফিয়ার। ঠিক আছে, একে বলে রিডিউসিং, মানে যখন অক্সিজেন ছিল না। তারপর গ্র্যাজুয়ালি অক্সিজেন মলিকিউল আসলো, but it is never free as molecular oxygen, মানে এই রকম অক্সিজেন আসলেও তখন কিন্তু মলিকিউলার অক্সিজেন আসেনি। সেই জন্য অ্যামোনিয়ার সাথে এবং মিথেনের সাথে এরকম কিছু বিক্রিয়া দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে মিথেন, অ্যামোনিয়া
থেকে গ্র্যাজুয়ালি কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং ওয়াটার রিলিজ হতে দেখা গেল। তখনও কিন্তু ফ্রি অক্সিজেন সেরকম ভাবে আসেনি। লেটার অন দিস O2 অলসো রেসপন্সিবল ফর্মিং অফ ওজোন লেয়ার। এই O2ই পরবর্তীকালে ওজোন লেয়ার সৃষ্টির জন্য দায়ী। আর্লি অ্যাটমসফিয়ার ওয়াজ রিডিউসিং টাইপ উইথ হাই টেম্পারেচার। এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। তাহলে আর্লি অ্যাটমসফিয়ার কিরম ছিল? রিডিউসিং টাইপ, এবং সেখানে হাই টেম্পারেচার ছিল। স্লোলি টেম্পারেচার কেম ডাউন, টেম্পারেচারটা আস্তে আস্তে কমে গেল, ওয়াটার ভেপার ফর্মেশন হলো এবং গ্র্যাজুয়ালি ক্লাউড বা মেঘ ফর্মেশন হলো, সেখান থেকে কন্ডেনসেশন হয়ে রেনফল হলো, মানে বৃষ্টিপাত হলো। এই বৃষ্টিপাত গুলোই পৃথিবীতে নাকি অনেক গর্তের সৃষ্টি হয়েছিল, সেখানে এই গর্তের মধ্যে এই বৃষ্টিপাত পড়েই নাকি বিভিন্ন ওশান তৈরি হয়েছে। এই যে ওশান বা সমুদ্রগুলো নাকি এভাবেই তৈরি হয়েছে, হট উইথ ভেরিয়াস কেমিক্যাল। তাহলে পৃথিবীর তাপমাত্রা যেহেতু তখনও অনেকটা বেশি, সেই জন্য সমুদ্রের জলের তাপমাত্রা বেশি ছিল এবং তার মধ্যে কিছু কেমিক্যাল মিশ্রিত অবস্থায় ছিল, এবং সেখান থেকেই জীবনের উৎপত্তি হয়েছে। তাহলে ফার্স্ট লাইফ অ্যাপিয়ার্ড ইন ওয়াটার। এভাবেই বোধহয় পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল সমুদ্রের জলে। এই মানে পৃথিবীতে সব থেকে উন্নত প্রাণী হলো মানুষ, কিন্তু মানুষ পৃথিবীতে সবার শেষে এসেছে। তাই এই রকম ঘটনা পৃথিবীতে কিভাবে লাইফ অ্যাপিয়ার করেছে এটা কিন্তু মানুষ দাঁড়িয়ে থেকে দেখেনি। তাহলে এই রকমই যে কন্ডিশন হয়েছিল, সেই কন্ডিশন বিভিন্ন বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে বা গবেষণাগারে করে দেখেন, তাই অনুমান করেন হয়তো এভাবেই পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল। থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, মানে বিভিন্ন মতবাদ আছে। কেউ ভগবানে বিশ্বাস করে যে এই ভগবানই নাকি পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটিয়েছে। লাইফ ওয়াজ ক্রিয়েটেড উইদিন 6 days বাই সুপারন্যাচারাল পাওয়ার কল্ড অ্যাজ গড। লাইফ ইজ ক্রিয়েটেড অ্যাজ সাচ, diversity was some since creation and will remain same in the future. Earth is about 4000 years old. মানে এইরকম বিভিন্ন মতবাদ আছে, ঠিক আছে, এইগুলো গ্র্যাজুয়ালি আছে। এইবার এই অ্যাবায়োজেনেসিস থিওরি, লাইফ অ্যাপিয়ার্স ফ্রম নন লিভিং ম্যাটার। আমরা যে থিওরিটা পড়ছি ওটাই অ্যাবায়োজেনেসিস থিওরি। সেটা কি? নন লিভিং ম্যাটার। এইগুলো সব ছিল নন লিভিং ম্যাটার, তার থেকেই নাকি লিভিং ম্যাটার মানে ধরো অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছে। এই থিওরিটাকেই বলা হয় অ্যাবায়োজেনেসিস থিওরি। মিনস লাইফ সায়েন্সে মিনসই হলো অ্যাবসেন্স। তাহলে অ্যাবায়োজেনেসিস, বায়ো মানে হলো লাইফ, জেনেসিস মানে জেনারেশন। তাহলে লাইফ অ্যাপিয়ার্স ফ্রম নন লিভিং ম্যাটার, ডিকেইং অ্যান্ড রোটেটিং মেটেরিয়াল। এটা পরে আমরা আবার দেখবো যে এই প্রমাণটাও অনেক বিজ্ঞানী দেখিয়েছে। লাইক স্ট্র অ্যান্ড মাড, এরকমই নন লিভিং ম্যাটার থেকেও নাকি লাইফের আবির্ভাব হয়েছে, ঠিক আছে। আবার কোনো বিজ্ঞানী বলেন থিওরি অফ বায়োজেনেসিস মানে লাইফ কামস ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ। এটা কিন্তু টেনে ছিল না, এটা এখন নিউলি ইনক্লুডেড, এটা ভালো করে দেখতে হবে। মানে আগের তত্ত্ব অনুযায়ী বললো যে নন লিভিং ম্যাটার থেকেই লিভিং ম্যাটার অ্যারাইজ করেছে, সেটা হলো অ্যাবায়োজেনেসিস থিওরি। কিন্তু এখন বলা হচ্ছে যে বায়োজেনেসিস থিওরির মাধ্যমে মানে লিভিং অর্গানিজম থেকেই কোনো জীবের উদ্ভব হয়, নন লিভিং থেকে হয় না। সেটা হলো প্রি এক্সিস্টিং লাইফ। এর মানে হলো মানে লাইফ থেকেই লাইফ, মানে লাইফ অ্যারাইজিং মেটেরিয়াল থেকেই লাইফ অ্যারাইজ করে। মানে আরএনএ বা প্রোটিন, এটা থেকেই জীবনের উৎপত্তি হয়েছে। লাইফ কামস ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ, একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এই পরীক্ষাটা থিওরি অফ বায়োজেনেসিস ডিসপ্রুভ দ্য থিওরি অফ অ্যাবায়োজেনেসিস। এই বায়োজেনেসিস থিওরিটা অ্যাবায়োজেনেসিস থিওরির সম্পূর্ণ বিপরীত। অ্যাবায়োজেনেসিসে বলা হয়েছিল নন লিভিং থেকে লিভিং ম্যাটেরিয়াল অ্যারাইজ করে, কিন্তু বায়োজেনেসিসে বলা হলো লিভিং ম্যাটেরিয়াল মানে কোনো লাইফ ফর্মিং মেটেরিয়াল থেকেই লাইফ অ্যারাইজ করে, সেটাই হলো প্রি এক্সিস্টিং লাইফ। মানে লাইফ কাম ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ। এই সম্বন্ধে
লুই পাস্তুর একটা পরীক্ষা করে এই বায়োজেনেসিস থিওরিটাকে বেস করে, মানে বায়োজেনেসিস থিওরিটা প্রুভ করার উদ্দেশ্যে কে ইনিশিয়েটিভ নেন? লুই পাস্তুর। সোয়ান নেক এক্সপেরিমেন্ট নামে এটা বিখ্যাত। এখানে কি করে করা হয়েছিল? এইরকম একটা কনিক্যাল ফ্লাক্স নেওয়া হয়েছিল যার নেকটা রাজহাঁসের মতো, সোয়ানের মতো, ঠিক আছে। এবার এই কনিক্যাল ফ্লাক্সটাকে দুই ভাবে এক্সপেরিমেন্টালি অ্যারেঞ্জ করা হয়েছিল। কি রকম? এই কনিক্যাল ফ্লাক্সটা দেখো, মুখটা কেটে এই সোয়ান নেক যেটা সেটা কেটে দেওয়া হয়েছিল, মানে সোয়ান নেকটা নেই এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে সোয়ান নেকটা আছে। তাহলে যে ক্ষেত্রে নেই এখানে এয়ার, এখান দিয়ে এয়ার ঢুকছে, এয়ার যখন ঢুকছে এয়ারের মাধ্যমে কিছু স্পোর বা মাইক্রো অর্গানিজম এখানে ঢুকে পড়ে এবং এখানে দেখা যাচ্ছে মাইক্রো অর্গানিজমের কিছু অ্যাপিয়ারেন্স লক্ষ্য করা যাচ্ছে। পরেরটায় কি করা হয়েছে? এটা সোয়ান নেক নেওয়াতে এইরকম নেকের মানে এইরকম কনফিগারেশন হওয়ায় এখানে স্পোর ঢুকতে পারছে না। স্পোর ট্র্যাপড হিয়ার ইন দ্য সোয়ান নেক। স্পোরটা এই ক্ষেত্রে যে পুরোপুরি ঢুকে গেছিল কালচার মিডিয়াতে, এখানে একটা কালচার মিডিয়া রাখা হয়েছে যেখানে মাইক্রো অর্গানিজম ইজিলি গ্রো করতে পারে। তাহলে এখানে ইয়ার থেকে ডিরেক্টলি মাইক্রো অর্গানিজম গুলো এখানে ঢুকে গেছিল এবং এখানে মাইক্রো অর্গানিজম যে গ্রোথ হচ্ছে ওটা আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু এখানে সোয়ান নেক হওয়াতে মাইক্রো অর্গানিজম গুলো এখানে আটকে গেছে। মানে এই কালচার, এই ব্রথ মানে হলো এটা হলো কালচার মিডিয়া যেখানে মাইক্রো অর্গানিজম ইজিলি গ্রো করতে পারে, সেজন্য এখানে এই পর্যন্ত আর পৌঁছায়নি, সেজন্য এখানে আর গ্রো করেনি। এটা দিয়ে এটাই প্রমাণ হয় যে বাইরে যে মাইক্রো অর্গানিজম ছিল মানে সেটাই প্রি এক্সিস্টিং, সেটা এখান দিয়ে ঢুকেই এই অর্গানিজমের পরিমাণটাকে বাড়িয়েছে। মানে এটাই প্রমাণ করে যে প্রি এক্সিস্টিং যদি কিছু মেটেরিয়াল থাকে সেটাই এখানে এসে এই এক্সিস্টিং মেটেরিয়ালের পরিমাণটা বাড়ায়। মানে কিছু জীবিত সত্তা বাতাসে প্রেজেন্স ছিল, সেটা এখানে কালচার মিডিয়াতে ঢুকে সেই জীবিত সত্তাটার পরিমাণ বেড়েছে। কিন্তু এখানে এইরকম নেক হওয়াতে এই মাইক্রো অর্গানিজম এখান থেকে ঢুকতে পারেনি, ফলে এখানে কোনো অ্যাপিয়ারেন্স লক্ষ্য করা যায়নি। আর প্রথম ক্ষেত্রে এই ইস্ট আর জল একে হিট করা হচ্ছে বলে এখানে কোনো হিটের জন্য কোনো মাইক্রো অর্গানিজম এখানে লক্ষ্য করা যায়নি। তাহলে এইটাই প্রমাণ করে যে লাইফ কাম ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ, লাইফ কাম ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ, এটাই এই তত্ত্বটা প্রমাণ করে। এটা লুই পাস্তুর করে দেখিয়েছিলেন। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন, মানে প্রি এক্সিস্টিং কোনো লাইফ থাকলেই সেখান থেকেই জীবনের উৎপত্তি হওয়া সম্ভব। এটা আবার পরবর্তীকালে আরো মডিফাইড ভার্সন হয় যে আরএনএ বা প্রোটিন এরকম কোনো মেটেরিয়াল থাকতে হবে প্রি এক্সিস্টিং, সেখান থেকেই এক্সিস্টিং লাইফ তৈরি হতে পারে। তাহলে এটা হলো প্রি এক্সিস্টিং, এখান থেকেই এক্সিস্টিং লাইফ তৈরি হতে পারে। এটাই হলো বায়োজেনেসিস থিওরি। এরপর দেখো এই জিনিসটা তোমরা আগেই পড়েছো, কেমিক্যাল মানে কেমোজেনেসিস মানে কেমিক্যাল ইভলিউশন। কেমিক্যাল ইভলিউশনে কি হয়েছে? কেমিক্যাল ইভলিউশনে হাই টেম্পারেচার ছিল পৃথিবীর, ভলক্যানিক ইরাপশন ঘটছিল, রিডিউসিং অ্যাটমসফিয়ার ছিল মানে অক্সিজেন ছিল না, আর ওখানে লাইটনিং ঘটছিল মানে বজ্রপাত ঘটছিল। এইরকম কন্ডিশনে লাইফ ইন ওয়াটার, ওয়াটারে বা সমুদ্রের জলে প্রথম জীবনের সৃষ্টি হয়। হেলডেন ইউজ দিস টার্ম হট ডাইলিউট স্যুপ, মানে সমুদ্রের জলে, সমুদ্রের তপ্ত সমুদ্রের জলে এইরকম কেমিক্যাল গুলো মিশ্রিত হয়েই প্রথম জীবনের উৎপত্তি ঘটে এই হট ডাইলিউট স্যুপের মধ্যে, যেটা কিনা সমুদ্রের জলে পাওয়া গেছে। তাহলে কেমোজেনেসিস থিওরি অনুযায়ী কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এই ফ্রি অ্যাটম গুলো ছিল। গ্র্যাজুয়ালি কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, সেখান থেকে মিথেন, HCN, ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড, এই বলতে কিন্তু এটাকেই বোঝায়, মিথেন আর HCN মানে হাইড্রোজেন সায়ানাইড। এই ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড এগুলো তৈরি হলো, এগুলো থেকে গ্র্যাজুয়ালি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, সিম্পল অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়েছে।
সেখান থেকে প্রোটিন সহ বিভিন্ন সুগার সহ বিভিন্ন নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে, একেই বলে কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড। তাহলে এইগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়েই কি হয়, প্রোটিন। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে বলবো আমরা সিম্পল কম্পাউন্ড, কিন্তু প্রোটিন যেই তৈরি হয়ে যাচ্ছে সেটা হলো কমপ্লেক্স। সেরকমই নিউক্লিওটাইড থেকে আরএনএ, ক্রমান্বয়ে আরএনএ থেকে ডিএনএ, প্রথমে কিন্তু আসে আরএনএ এবং আরএনএ থেকে তৈরি হয় ডিএনএ। তাহলে সেইগুলো হচ্ছে কমপ্লেক্সের মধ্যে। তাহলে এইগুলোকেই বলা হচ্ছে, নিউক্লিক অ্যাসিডকে যখন আমরা পেয়ে যাচ্ছি তখনই বলা হচ্ছে যে এটাই ফার্স্ট লাইফ। ঠিক আছে, তাহলে এক্স্যাক্টলি হাউ দ্য নন রেপ্লিকেটিং কম্পাউন্ড ফ্রম রেপ্লিকেটিং ইজ নট ইয়েট ক্লিয়ার। মানে কিভাবে এইগুলো ছিল নন রেপ্লিকেটিং কম্পাউন্ড, আর এইটা যে হলো এটা হলো রেপ্লিকেটিং কম্পাউন্ড। তোমরা জানো যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়, প্রোটিন থেকে প্রোটিন তৈরি করা যায়, প্রোটিনের বিভিন্ন কনফিগারেশন আছে, তাই এগুলোকে বলা হচ্ছে রেপ্লিকেটিং কম্পাউন্ড। তাহলে আর আগের যে এইগুলো ছিল নন রেপ্লিকেটিং কম্পাউন্ড। তাহলে এই নন রেপ্লিকেটিং কম্পাউন্ড থেকে কিভাবে যে রেপ্লিকেটিং কম্পাউন্ড তৈরি হয়েছে এটা কিন্তু একটা বিস্ময়কর, মানে এটা এখনো ক্লিয়ার নয়। ঠিক আছে, কিন্তু অনেক বিজ্ঞানী বলেন যে এইভাবেই নাকি প্রাণের উদ্ভব হয়েছে। মানে এগুলো সবই অ্যাকচুয়ালি অ্যাজাম্পশন, কারণ ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থেকে দেখেনি যে কিভাবে প্রাণের উদ্ভব হয়েছে। তাহলে এই সমন্বিত মিলার আর উডে একটা পরীক্ষা করেন। মিলার আর উডের পরীক্ষাটা আমি গ্রুপে তোমাদের সেন্ড করেছি, তোমরা ক্লাস 10-এও পড়েছিলে। এখানে একটা বয়েলিং ওয়াটার নেওয়া হয়েছে, কারণ পৃথিবী সৃষ্টির আদি যুগে টেম্পারেচার ছিল অনেক বেশি, সমুদ্রের জলেরও মানে পৃথিবী তখন এখন যতটা ঠান্ডা হয়েছে তখনও ততটা ঠান্ডা হয়নি। সেই জন্য এরা ল্যাবরেটরিতে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা বয়েলিং ওয়াটারকে নিয়েছে। এর থেকে যে ওয়াটার ভেপার তৈরি হয়েছে সেটা এখান দিয়ে পাস করিয়ে এখানে যে একটা ফ্লাক্সের মতো জিনিস, সেখানে ইলেকট্রোড দ্বারা একটা স্পার্ক তৈরি করা হয়েছে, কারণ পৃথিবীতে অনবরত তখন বজ্রপাত হচ্ছিল। এখানে একটা স্পার্ক তৈরি করা হয়েছে এবং এখানে কিছু গ্যাসকে রাখা হয়েছে। গ্যাসগুলোর মধ্যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন উল্লেখযোগ্য, আর ওয়াটার ভেপার তো এখান থেকে পাস হচ্ছে, সেই জন্য ওয়াটার ভেপার। এই মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনকে 2:1:2 এই অনুপাতে নেওয়া হয়েছে। তার ফলে কিছুদিন বাদে ওরা এই জায়গায় কিন্তু অর্গানিক কম্পাউন্ড মানে কিছু অ্যামাইনো অ্যাসিড বানাতে সক্ষম হয়েছিল। মিলার আর উডে অর্গানিক অ্যাসিড বানাতে কিন্তু এইভাবে সক্ষম হয়েছিল, তাই ওরা বলেছে এইভাবেই নাকি পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছিল, এবং এই পরীক্ষাটা ওরা ল্যাবরেটরিতে করে দেখান। এইটা দেখো, আফটার 18 days of his experiment he obtained amino acid like glycine, alanine, aspartic acid, এইরকম প্রায় 11-12টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে তারা সক্ষম হয়েছিল। Similar experiment performed by various other scientists to obtain the other amino acids, sugar, pigment, fat, মানে এদের দেখে, মিলার আর উডেকে দেখে এদের এই এক্সপেরিমেন্টটা হয়েছিল 1953 সালে। একে দেখে পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী এইরকমই এক্সপেরিমেন্ট করে একাধিক অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সক্ষম হন, সঙ্গে সুগার, পিগমেন্ট এবং ফ্যাট বানাতেও সক্ষম হয়েছিল। ঠিক আছে, এইভাবেই নাকি বলা হয়েছে যে প্রাণের উদ্ভব নাকি এইভাবেই হয়েছিল। ঠিক আছে, এরপর আসছে যে ফার্স্ট লাইফ অ্যাপিয়ার ইন ডিপ ওশান ওয়্যার কেমো হেটেরোট্রাপস অ্যানারোবস, মানে অ্যানারোবিক কিছু অর্গানিজম, মানে সেখানে তাদের বলা হচ্ছে কেমো হেটেরোট্রপস, তারাই নাকি পৃথিবীতে প্রথম এসেছিল। কেমো হেটেরোট্রপস, কেমো মানে কি, কেমিক্যাল মানে রাসায়নিক, হেটেরোট্রপস মানে তাদের খাদ্য তৈরির সব উপাদানই তারা পরিবেশ থেকে নেন, এদের বলে কেমো হেটেরোট্রপস। এখান থেকেই নাকি অ্যারাইজ হয়েছে কেমো অটোট্রপস, কেমিক্যাল ইন নেচার। অটোট্রপস এরা নিজের খাবার ওই কেমিক্যাল দিয়ে তৈরি করতে পারে। হেটেরোট্রপস এরা ছিল পরিবেশ থেকে নেওয়া, অটোট্রপস কেমিক্যাল দ্বারা এরা নিজেরাই খাবার তৈরি করতে পারছে। তারপরে গ্র্যাজুয়ালি ফটো অটোট্রপস মানে স্বভোজী অর্গানিজমের সৃষ্টি হয়েছে। তাহলে কেমো হেটেরোট্রপস থেকে কেমো অটোট্রপস এবং তার থেকেই নাকি ফটো অটোট্রপস তৈরি হয়েছে। এই সম্বন্ধে, ইভলিউশন সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী মতবাদ পোষণ করেন। তাদের মানে যেমন ল্যামার্কের ল্যামার্কিজম, ডারউইনের ডারউইনিজম, মিউটেশন থিওরি কিছু আছে, আর কিছু মডার্ন সিনথেটিক থিওরি আছে।
এইভাবে এইটাকেই বলা হয় বায়োলজিক্যাল ইভলিউশন। ঠিক আছে, এরা বায়োলজিক্যাল ইভলিউশনের পথকে সুগম করেন, মানে পথকে দেখান কিভাবে একটা বায়োলজিক্যাল অর্গানিজম থেকে কিভাবে অন্য বায়োলজিক্যাল অর্গানিজম তৈরি হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল ইভলিউশন। ল্যামার্কিজম তো নতুন করে আমি এখন আর বলবো না, বেশিটাই তোমরা টেনে পড়ে এসছো। ল্যামার্ক পরীক্ষার দ্বারা দেখান যে কিভাবে এখানে গ্র্যাজুয়ালি ল্যামার্কের মতে কি দেখিয়েছিল যে উনি জিরাফ দ্বারা এই প্রমাণটা দেখিয়েছিলেন। প্রাচীনকালে জিরাফ নাকি এরকম ছাগল বা শিয়ালের মতো এরকম শর্ট হাইটের ছিল এক সময়। তাহলে গরু, ছাগল, জিরাফ সব এই নির্দিষ্ট এলাকার ঘাস খেত। এক সময় এই নির্দিষ্ট এলাকার ঘাস কমে আসলো, তখন তারা চাইলো যে উঁচু জায়গাকার ঘাস খেতে। তখন উঁচু গাছের ঘাস খাওয়ার প্রবণতার জন্য এইরকম যে সার্বিক প্রচেষ্টা তাদের জেনেটিক্যাল কনফিগারেশনের পরিবর্তন ঘটালো এবং তার থেকেই এই উঁচু গ্রীবা বিশিষ্ট টলেস্ট অ্যানিমেল জিরাফ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এটাই হলো ল্যামার্কিজম, মানে এরকম ছোট হাইটের জিরাফ থেকেই কিন্তু বড় হাইটের জিরাফের উদ্ভব হয়েছে। ডারউইনিজমের তত্ত্ব কি? ডারউইনিজম বললো না, এরকম ছোট হাইট থেকে বড় হাইট এরকম ছিল না, আগে নাকি ছোট বড় এরকম সব হাইটেরই নাকি জিরাফ ছিল, ছোটও ছিল বড়ও ছিল। এটা ডারউইনিজম। ডারউইনিজমে বলেছে শুধু যে ছোট ছিল তা না, ছোট বড় নাকি সব হাইটেরই ছিল। এবার ছোট হাইটের জিরাফ গুলো অ্যাবলিশ হয়, বড় হাইটের জিরাফ গুলো যেহেতু উঁচু গাছের পাতা খেতে মানে তাদের স্বাবলম্বী ছিল সেই জন্য ওটাই নাকি পারসিস্ট করে। তাহলে এটা হলো ডারউইন আর ল্যামার্কের জিরাফের মতবাদের পার্থক্য। ল্যামার্ক বলেছিল ছোট থেকে বড় হয়েছে, ডারউইন বলেছে না, ছোট বড় বিভিন্ন হাইটের ছিল এবং বড়গুলো নাকি পারসিস্ট করে। আচ্ছা, শুধু যে ল্যামার্কের যে চারটে থিওরি, তাদের মধ্যে ব্যবহারের সূত্র, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ অর্গানিজম, মানে অর্গান, মানে যেই অঙ্গটা আমি ব্যবহার করব সেটাই তত সক্রিয় হবে, যে অঙ্গ ব্যবহার করব না বিলুপ্ত হবে। ওই থিওরি সমস্ত পার্টি ক্লাস 10 এর থেকে পড়ে নিতে হবে বা সেগুলোই এখানে রয়েছে। ডারউইনের কি করেন? ডারউইনের তত্ত্ব যেগুলো রয়েছে 8-9টা যে তত্ত্ব, সেগুলো তো পড়তেই হবে, তাছাড়া আরো ইনফরমেশন ডারউইন থেকে পড়তে হবে। তাহলে চার্লস ডারউইন HMS বিগেল নামে একটা জাহাজে করে প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বিভিন্ন জায়গায়, যেটা কিনা সাউথ আমেরিকায় অবস্থিত, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এবং উনি ওখান থেকে বিভিন্ন তথ্য এভলিউশনের পক্ষে সংগ্রহ করেন এবং আমাদের কাছে দিয়ে দেন। তার মতবাদের মূল বিষয় হলো ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনবাদ। ঠিক আছে, ন্যাচারাল সিলেকশন, এখানে দুটো কি কনসেপ্ট আছে ডারউইন থিওরি। কম্পিটিশন, এইগুলো আমি আর আগে বলছি, এগুলো বলছি না। মানে সব প্রজাতির মধ্যে সংগ্রাম, ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম, প্রাকৃতিক পরিবেশ, মানে ইন্ট্রা স্পেসিফিক, মানে হলো এই টার্মিনোলজি গুলো মনে রাখতে হবে। ডারউইনের তত্ত্ব তোমরা ক্লাস 10 এ পড়েছো, সেটা ভেবে রেখেই এটা এগোন। ইন্ট্রা স্পেসিফিক মনে রাখবে, ইন্ট্রা মানেই হলো উইদিন স্পিসিস, আর ইন্টার মানেই হলো বিটুইন স্পিসিস। ঠিক আছে, মানে উইদিন স্পিসিস মানে এক স্পিসিসের মানে প্রজাতির মধ্যেই, মানে মানুষের সঙ্গে মানুষের, মানে আমার সঙ্গে তোমার, সেটাই হলো ইন্ট্রা। আর আমার সঙ্গে যদি গরুর হয় তাহলে হলো সেটা হলো ইন্টার। আমার সঙ্গে আমি যদি গরুর সঙ্গে কম্পিটিশন করি, মানে গরু ছাগল, তাহলে সেটা হলো ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। আর আমি যদি তোমাদের সঙ্গে কম্পিটিশন করি সেটা হলো ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন, সেটাই হলো উইদিন স্পিসিস। আর এটা হলো দুটো স্পিসিসের মধ্যে, মানে বিটুইন স্পিসিস। বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে চলো এগোই। এরকম যে ডারউইনের থিওরি, তার ন্যাচারাল সিলেকশন আছে আর ব্রাঞ্চিং ডিসেন্ট। ন্যাচারাল সিলেকশনটা তো জানোই, মেকানিজম অফ ইভলিউশন, মানে নেচার সিলেক্ট করবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নেচার সিলেক্ট করবে। নেচার ধরো মানে ওনার মূল প্রতিপাদ্য বিষয় হলো সবই হবে আস্তে আস্তে এগোচ্ছে, ওনার যে তত্ত্বগুলো সেগুলো আস্তে আস্তে এগোতে এগোতে ভেরিয়েশন হয়, নেচারও সিলেক্ট করতে হবে, ন্যাচারাল সিলেকশন।
ঠিক আছে, আমি আর ওই তথ্যের ডিটেল ডেসক্রিপশনে যাচ্ছি না, সেটা ক্লাস 10-এ পড়েছো। এখানে মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো। ভেরিয়েশন অ্যাকর্ডিং টু ডারউইন আর স্মল অ্যান্ড ডাইরেকশনাল। ইউজফুল ভেরিয়েশন আর অ্যাডাপ্টেড। ভেরিয়েশনটা খুবই স্মল অ্যামাউন্টে হয় আর এবং সেটা ডাইরেকশনাল, মানে এর একটা নির্দিষ্ট দিক থাকে। এবং ইউজফুল ভেরিয়েশন আর অ্যাডাপ্টেশন, মানে ভেরিয়েশনটা ইউজফুল যদি হয় সেটাই তারা অ্যাডাপ্ট করে নেয়, মানে সেটারই অভিযোজন ঘটে, মানে বংশ পরম্পরায় সেটাই বর্তায়, সেটাই হলো অ্যাডাপ্টেশন, মানে তারই অভিযোজন ঘটে। ন্যাচারাল সিলেকশন কি? নেচার সিলেক্ট দ্য ফিটেস্ট ইন্ডিভিজুয়াল উইথ ইউজফুল ভেরিয়েশন, মানে নেচার যেটা ফিটেস্ট ইন্ডিভিজুয়াল, মানে যেটা বেস্ট সেটাকে সিলেক্ট করবে। এবং ইউজফুল ভেরিয়েশন মানে নতুন ভিন্নতা সম্পন্ন যেটা সব থেকে বেস্ট তাকেই নেচার সিলেক্ট করবে। which leaves maximum progeny, ঠিক আছে। এরপরে কি ততটা লাস্ট পয়েন্ট কি? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট টার্ম ইজ গিভেন বাই হার্বার্ট স্পেন্সার, মানে যে কিনা ফিটেস্ট হবে তারই সার্ভাইভাল হবে, বাকি সব মারা যাবে। এইটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। ন্যাচারাল সিলেকশনের ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, এই পুরো ঘটনাটা আমি বলবো ইংল্যান্ডে ঘটেছিল শিল্প বিপ্লবের সময়। শিল্প বিপ্লবের সময় এই ঘটনা ঘটেছিল বলে একে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলে, মানে ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন, একেই বাংলায় বলে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের সময় এই ঘটনা ঘটেছিল। তাহলে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্প বিপ্লবের আগে কি ঘটেছিল 1850 সালে, আর শিল্প বিপ্লবের পরে কি ঘটেছে 1920 সালে, সেটাই এখন এখানে বলবো, খুব ভালো করে শোনো। যখন শিল্প বিপ্লব ঘটেনি মানে 1850 সালে, তখন পরিবেশে সেরকম কোনো মানে কলকারখানা যখন স্থাপিত হয়নি, তখন পরিবেশে সেরকম পলিউশন ছিল না, সেরকম দূষণ ছিল না। পলিউশন নেই এটা ইন্ডিকেট করে লাইকেন। যে অঞ্চলে লাইকেন তোমরা জানো একটা মিথজীবী শৈবাল ছত্রাকের সহাবস্থান, এই লাইকেন নামে যে ট্রি যেখানে থাকে সেখানে ইন্ডিকেট করে যে সেখানে পলিউশন নেই। বলো ম্যাম, বলছি মাম্পি হয়তো কোনো কারণে লেফট হয়ে গেছে, ও আমাকে মেসেজ করছে, একটু ওকে জয়েন নিতে বলছে। আচ্ছা, ওকে তাহলে পাঠাতে বলো। হ্যাঁ ম্যাম, ও তো বলছে ও জয়েনিং করছে বাট হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা তাহলে আমি দেখছি দাঁড়াও। ওকে লিভ করে আবার জয়েন করতে বলো, ওকে লিভ করে জয়েন করতে বলো। হ্যাঁ ম্যাম, জয়েন হয়ে গেছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইরকম বলবে তাহলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এইটা যা বলছি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইখানে ন্যাচারাল সিলেকশনের আমি একটা ঘটনা বলছি। গুগল মিটে কেউ লিভ করলে অটোমেটিক্যালি জয়েন হয়ে যায়, আমাকে আর অ্যাডমিট করতে হবে না। একবার অ্যাডমিট করলেই সে বারবার লিভ করে জয়েন করতে পারে, আমার অ্যাডমিটের অপেক্ষা তাকে করতে হবে না, এটাই নিয়ম। বুঝতে পেরেছো প্রত্যেকে? শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার দেখো তাহলে এই শিল্প বিপ্লবের সময়, এটা শিল্প বিপ্লবের আগের ঘটনা, এটা শিল্প বিপ্লবের পরের ঘটনা। মাম্পি তোমার জন্য আরেকবার বলছি, এটা শুনে নাও। শিল্প বিপ্লবের আগে 1850 সালে, তখন মানে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তখন কিন্তু পরিবেশে কোনো পলিউশন ছিল না, কোনো পরিবেশে পলিউশন নেই, এটা ইন্ডিকেট করে লাইকেন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এইটা নিয়ে আমরা ন্যাশনাল সায়েন্স কংগ্রেসে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। ওই যে তোমাদের এই রবীন্দ্র সরোবর অঞ্চলে লাইকেনের উপস্থিতি পাওয়া গেছিল রবীন্দ্র সরোবরের ভেতরে, তাই ওটা ইন্ডিকেট করে যে সরোবরের ভেতরে পলিউশন অনেকটাই কম, ওখানে গাছ খুব বেশি, পলিউশন অনেকটাই কম। যাই হোক, এখানেও সেই শিল্প বিপ্লবের সময় লাইকেন কভারস দ্য বার্ক অফ ট্রি বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে গাছের যে বাকল, গাছের যে বার্ক, যে বাকল, এখানে কিছু লাইকেনের উপস্থিতি পাওয়া গেছিল, তাই এটা ইন্ডিকেট করছে যে সেখানে কোনো পলিউশন ছিল না।
এই সময় এই শিল্প বিপ্লবের আগে এই যেখানে লাইকেনের উপস্থিতি ছিল, লাইকেনের উপস্থিতি ইন্ডিকেট করছিল যে এখানে কোনো পলিউশন নেই, সেই সময় বিস্টন বিটুলেরিয়া নামে একটা মথের উপস্থিতি লক্ষ্য করা গেছিল। এই সময় ভালো করে এখানে লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট, গাছের বার্কের কালার খুব লাইট ছিল, গাছের যে বাকল সেই কালারও লাইট ছিল। বিস্টন বিটুলেরিয়া এই যে মথ মানে এই পতঙ্গটা লাইট কালারের পতঙ্গ ছিল, ডার্ক কালার খুব কম ছিল, লাইট কালারের পতঙ্গই বেশি ছিল। এবার আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে যখন শিল্প বিপ্লব ঘটে গেল 1920 সালে, তখন কিন্তু কলকারখানা বহু স্থাপিত হওয়ার জন্য এখানে পলিউশন তৈরি হলো। পলিউশন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে লাইকেন ডিসঅ্যাপিয়ার করলো, লাইকেন আর লাইকেনের উপস্থিতি দেখা গেল না। লাইকেনে যখনই অনুপস্থিত লাইকেন তখনই এটা ইন্ডিকেট করে যে এটা পলিউটেড এরিয়া। প্রথম অবস্থায় লাইকেন ছিল, এটা ইন্ডিকেট করছিল যে এখানে কোনো পলিউশন নেই, তাহলে লাইকেন ইন্ডিকেট করবে এখানে পলিউশন নেই, আর যে অঞ্চলে লাইকেন নেই সেই অঞ্চল ইন্ডিকেট করবে এখানে কিন্তু পলিউশন আছে। তার মানে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক যুক্ত। তাহলে পলিউশন আছে, লাইকেন নেই, এখানে কোনো লাইকেন নেই। এরপর কি হলো, এই মানে কলকারখানা স্থাপন হওয়ার দরুন গাছের বাকলগুলো ক্রমান্বয়ে ডার্ক হয়ে গেল, গাছের বাকলও ডার্ক হয়ে গেল। আর সেই সঙ্গে সঙ্গে বিস্টন বিটুলেরিয়া সেটারও মানে এই বিস্টন বিটুলেরিয়া যেটা লাইট কালারের ছিল তার উপর এই দূষণযুক্ত কার্বন পার্টিকেল পড়ে পড়ে সেইগুলোরও জেনেটিক্যাল কনফিগারেশন চেঞ্জ হয়ে ডার্ক কালারের বিস্টন বিটুলেরিয়া উৎপন্ন হলো। এই ঘটনা বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ ম্যাম। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত, কিছু বলছো? আচ্ছা, এখান থেকে কি সিদ্ধান্ত হলো, প্রথম যখন শিল্প বিপ্লব ঘটেনি তখন গাছের বাকলের কালারও লাইট ছিল আর বিস্টন বিটুলেরিয়া সাদা রঙের ছিল। বিস্টন বিটুলেরিয়া এই লাইট কালার হওয়ার দরুন মানে গাছের বাকলটা হালকা কালার আর এটাও সাদা, তাই এদের কেমোফ্লেজিং এ সুবিধা হতো, কারণ এটাও হালকা কালার আর এটাও হোয়াইট কালার, সেই জন্য সহজেই কেমোফ্লেজ করতে পারত। আবার এটা যখন ডার্ক কালার হয়ে গেল, কার্বন পার্টিকেল জমে বিস্টন বিটুলেরিয়াও ডার্ক কালার হয়ে গেল, তখন এখানেও কেমোফ্লেজের সুবিধা হলো। তার মানে আগেও কিরকম পতঙ্গগুলো দেখো, পতঙ্গগুলো আগে হোয়াইট ছিল, এই গাছের বার্কের কালারও হোয়াইটিশ টাইপের ছিল, মানে অত ব্রাউন ছিল না, কেমোফ্লেজের সুবিধা ছিল। এখানে গাছের বার্কের কালারও ডার্ক হয়ে গেল, এখানে বিস্টন বিটুলেরিয়া গুলো ডার্ক হয়ে গেল, তখনও কেমোফ্লেজের সুবিধা হলো। দেখো এখানে বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এখানে দেখতে পাচ্ছ ডার্ক কালারের বিস্টন বিটুলেরিয়া, এটা হোয়াইট, এটাও ডার্ক হোয়াইট, ঠিক আছে? একেই বলে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। তাহলে বিফোর শিল্প বিপ্লবের আগে কি, হোয়াইট উইংস মথ ইনক্রিজ, আগে হোয়াইট উইং মথ ইনক্রিজ করেছিল আর ডার্ক উইং মথ ডিক্রিজ, মানে হোয়াইটের পরিমাণ বেশি ছিল আর ডার্কের পরিমাণ কিন্তু কম ছিল। এবার আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি হলো, ডার্ক উইং মথটা ইনক্রিজ করলো, ডার্ক হয়ে গেল এত দূষণের জন্য, আর হোয়াইট উইং মথটা ডিক্রিজ করলো, ঠিক আছে? এখানে আরো কিছু প্রমাণ আছে, এটার প্রমাণে আমি আগে চলে যাই তাহলে সুবিধা হয়। এই যে ন্যাচারাল সিলেকশন, এই ন্যাচারাল সিলেকশনের কতগুলো টাইপ আছে, সেই টাইপটা কি দেখবে এনসিইআরটি বইতে এই গ্রাফ সহ দেওয়া আছে। সেটা হলো নর্মাল স্টেবিলাইজিং সিলেকশন, প্রোগ্রেসিভ ডিরেকশনাল সিলেকশন আর ডিসরাপটিভ সিলেকশন। এই তিনটে সিলেকশন কি আমি বলে দিই, কারণ এটা বিস্টন বিটুলেরিয়ার সঙ্গে রিলেটেড। আচ্ছা, প্রথমটা হলো স্টেবিলাইজিং সিলেকশন। প্রথম ক্ষেত্রে দেখো কি হচ্ছে, ছবি গ্রাফগুলোর দিকে লক্ষ্য করো, লক্ষ্য করো আমি বলছি। প্রথমে এই গ্রাফটার দিকে প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম।
আচ্ছা, স্টেবিলাইজিং সিলেকশন, ন্যাচারাল সিলেকশনের ফার্স্ট টাইপ হলো স্টেবিলাইজিং সিলেকশন। এখান থেকে কিন্তু বহু শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউ, মন দিয়ে শোনো। তাহলে এখানে ধরো অনেকগুলো ইঁদুর আছে, ইঁদুর আছে, এই ইঁদুরটার কালার হলো হোয়াইট, এই ইঁদুরটার কালার হলো রেড, আর এই মাঝের কালারটা ক্রমশ লাইট থেকে ডিপ হয়েছে। তাহলে কি বললাম, এখানে অনেক কটা ধরো ইঁদুর আছে, ইঁদুরের প্রথম ইঁদুরের কালারটা ধরো হোয়াইট, লাস্টেরটা রেড, আর মাঝখানের গুলো লাইট থেকে ক্রমশ ডার্ক হয়েছে। স্টেবিলাইজিং সিলেকশন অনুযায়ী অলওয়েজ অপারেট দ্য কনস্ট্যান্ট ইভলিউশন। এটা ফেভার করবে কি, এটা ফেভার করবে অ্যাভারেজ নর্মাল ফেনোটাইপকে, মানে যে এটা লাইট ছিল এটা ডার্ক ছিল, মাঝখানের গুলোকে বলা হচ্ছে অ্যাভারেজ। সেগুলোই পারসিস্ট করবে। যে কোনো যদি ন্যাচারাল সিলেকশন মানে ন্যাচারাল সিলেকশন মানে যে কোনো প্রাকৃতিক ঘটনা, ভূমিকম্প, খরা, এরকম যদি কোনো প্রাকৃতিক ঘটনা ঘটে, তাহলে যেগুলো অ্যাভারেজ, যেগুলো মাঝামাঝি, সেগুলোই নাকি পারসিস্ট করবে। সেই জন্য মাঝামাঝিতে এটা পিক হয়েছে। এই যে পিক, একে বলে মিনস ভ্যালু। আফটার দ্য ন্যাচারাল সিলেকশন মিন ভ্যালু নেভার চেঞ্জ। তাহলে এই যে মাঝের যে পিক, একে বলে মিনস ভ্যালু। তাহলে কি বললাম, এই ইঁদুরগুলোর মধ্যে যাদের অ্যাভারেজ, তারাই পারসিস্ট করবে। মানে এই অ্যাভারেজটাই দেখো এরকম এর পিক হয়ে, মানে এটাই উচ্চতায় পৌঁছিয়েছে, মানে হাইয়েস্টে পৌঁছিয়েছে, এরাই পারসিস্ট করেছে। বাকি হোয়াইটটাও পারসিস্ট করতে পারবে না, রেডটাও পারসিস্ট করতে পারবে না, মাঝামাঝি যেটা সেটাই নাকি পারসিস্ট করবে। আর এখান থেকে যদি আমি একটা গ্রাফ টানি, দাগ টানি, তাহলে এই ভ্যালুটাকেই বলা হচ্ছে মিনস ভ্যালু। তাহলে আফটার দিস ন্যাচারাল সিলেকশন মিনস ভ্যালু নেভার চেঞ্জ। মানে এইটা থেকে ন্যাচারাল সিলেকশন হয়ে এই গ্রাফটাই পরবর্তীকালে এইটা পিকে পৌঁছাল, কিন্তু মিনস ভ্যালুটা তো এইটা নর্মাল, এই পিকটা মানে ওর এফিসিয়েন্সিটা বাড়বে, কিন্তু মিনস ভ্যালুটা একই থাকবে। মানে এই দাগটাকে বলছে মিনস ভ্যালু। মিনস ভ্যালু কিন্তু একই পজিশনে থাকবে, কিন্তু এর এফিসিয়েন্সি দেখতে পাচ্ছ পিকটা আরো সুদৃঢ় হচ্ছে, মানে এর এফিসিয়েন্সি বাড়বে। তাহলে এটাই হলো স্টেবিলাইজ সিলেকশন। তার মানে যারা কিনা অ্যাভারেজ বা নর্মাল, তাদের পক্ষে এই সিলেকশন হবে। অ্যাভারেজ বা নর্মাল মানে যারা খারাপ ধরো, আর এটা ধরো ভালো, তাহলে ভালোদেরও প্রকৃতি সিলেক্ট করবে না, যারা বাজে তাদেরও সিলেক্ট করবে না, যারা অ্যাভারেজ তাদেরই প্রকৃতি সিলেক্ট করবে। এবং এই যে সিলেক্ট করেছে অ্যাভারেজকে, এবং সেটাই পিক হয়েছে, এবং এই ক্ষেত্রে মিনস ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। শুধু সেকেন্ডটাতে পিকটা ন্যারোয়ার, মানে আরেকটু উঁচু কেন হয়ে গেল? মানে তার এফিসিয়েন্সি বাড়বে, মানে অ্যাভারেজের এফিসিয়েন্সি বাড়বে, বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাম, বুঝেছি। মানে এইখানে ধরো ধরো ছিল একদম খারাপ স্টুডেন্ট, ধরো ভালো স্টুডেন্ট। এবার প্রাকৃতিক যে কোনো দুর্যোগ হলে এই মাঝখানে যারা রয়েছে তারাই উত্তীর্ণ হবে, আর তাদের এফিসিয়েন্সি বাড়বে। কি বলেছি এবার বুঝেছো? হ্যাঁ ম্যাম, বুঝেছি। আমি বলছিলাম এই যে পাশাপাশি যে দুটো গ্রাফ আছে, এবার দুটোতেই তো দেখাচ্ছে অ্যাভারেজের পিকটা বেশি আসছে, ওদের এফিসিয়েন্সি বাড়বে। এবার তো সেকেন্ডটার পিকটা মানে একটুখানি বেশি উঁচু কেন ফার্স্টটার থেকে? তার মানে এর এফিসিয়েন্সি বাড়বে, কিন্তু মিনস ভ্যালু একই থাকবে। ঠিক আছে, তাহলে এই মিনস ভ্যালু একই থাকবে, এই রকম দিয়ে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসবে। ঠিক আছে, মর্টালিটি অফ বেবিজ এর ক্ষেত্রে এটা দেখা যায়। ধরো এটা বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। ধরো যারা লাইট ওয়েট তারাও অ্যাবলিশ হয়ে যাবে, যারা কিনা অনেক হেভি ওয়েট তারাও অ্যাবলিশ হয়ে যাবে, যাদের যেই বেবিদের ওয়েট অ্যাভারেজ তারাই পারসিস্ট করবে, যেই বেবিদের ওয়েট অ্যাভারেজ তারাই বেঁচে থাকবে। ঠিক আছে, এরকম কালার দিয়ে বোঝানো যায়, বিভিন্ন ভাবে বোঝানো যায়। তাহলে এই ক্ষেত্রে বলা যায়, এই ক্ষেত্রে কি কি শর্ট কোশ্চেন আসবে? আফটার ন্যাচারাল সিলেকশন মিনস ভ্যালু নেভার চেঞ্জ। এই যে মিনস ভ্যালু, এটা চেঞ্জ হচ্ছে না। মিনস ভ্যালু মানে এটার মাঝখান দিয়ে যে যাচ্ছে, এইটার মাঝখান দিয়ে যে যাচ্ছে, সেটাকেই মিনস ভ্যালু বলে।
মানে এই নট অনলি কি এই লেন্থটা, মানে পরবর্তীকালে বোঝালে তুমি বুঝে যাবে যে মিনস ভ্যালু কাকে বলছি। পরবর্তীকালে এই গ্রাফ দুটো দেখো, প্রথম পরে যেটা ডাইরেকশনাল, মানে পুরোটা বুঝলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমটা যা বোঝালাম সেটাই বুঝে রাখো, এটা হলো স্টেবিলাইজিং সিলেকশন। পরেরটা হলো ডাইরেকশনাল সিলেকশন। পরের যে গ্রাফটা দেখতে পাচ্ছ ডাইরেকশনাল সিলেকশন, এটা অলওয়েজ অপারেটস ইন চেঞ্জিং এনভায়রনমেন্ট। মানে প্রথম অবস্থায় এরকম ছিল, পরে দেখো এটা পরেও হতে পারে আবার আগেও হতে পারে। এখানে এর পজিশনটা কিন্তু চেঞ্জ হয়নি, স্টেবিলাইজিং এর পজিশনটা একই ছিল। এই ক্ষেত্রে ডিরেকশনের ক্ষেত্রে পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, মানে পিকটা হতে পারে প্রথমে, পিকটা হতে পারে শেষে, ঠিক আছে। আর এখানে আফটার দিস ন্যাচারাল সিলেকশন মিনস ভ্যালু অলওয়েজ চেঞ্জ, মানে মিনস ভ্যালু ছিল এখানে, সেখান থেকে মিনস এখানে ছিল, এটার ক্ষেত্রে দেখো এখানে। তাহলে একটা এরকম সিচুয়েশন থেকে প্রকৃতিক বিভিন্ন বিপর্যস্ততার কারণে কখনো মিনস ভ্যালুটা চেঞ্জ হয়ে এদিকে যাবে, কখনো মিনস ভ্যালু চেঞ্জ হয়ে এদিকে যাবে। আর এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে স্টেবিলাইজিং এর ক্ষেত্রে মিনস ভ্যালু একই থাকবে, একই জায়গায় থাকবে, একই জায়গায় থাকবে। এটা উচ্চতা দ্বারা বোঝাচ্ছে না, উচ্চতা দ্বারা এফিসিয়েন্সি বোঝায়। মিনস ভ্যালুর পজিশনটা একই জায়গায় থাকবে, কিন্তু ডিরেকশনালে মিনস ভ্যালুর পজিশনটা দুরকম হয়ে গেছে। সেটা কি? সেটাই হলো ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম দ্বারা বোঝানো হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমে কি বুঝিয়েছি? বিফোর ইন্ডাস্ট্রি, মানে যখন ইন্ডাস্ট্রি স্থাপিত হয়নি তখন হোয়াইট মথের পরিমাণ বেড়ে গেছিল। এখানেও দেখো এই যে হোয়াইট মথ, এটা ধরো হোয়াইট মথকে ইন্ডিকেট করা হয়েছে, হোয়াইট মথের পরিমাণ বেড়ে গেছে। আর আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্ল্যাক মথের পরিমাণ বেড়ে গেছে। এটা তাহলে এটা হলো আফটার, এটা হলো বিফোর, এটা হলো আফটার। তাহলে এরকম করে কিন্তু চেঞ্জ হতে পারে। এইরকম যে গ্রাফ তাকে বলবো ডিরেকশনাল সিলেকশন, ডিরেকশন অনুযায়ী চেঞ্জ হচ্ছে। যখন ধরো হোয়াইটটা ছিল তখন হোয়াইটটাই কিন্তু পিকে ছিল, আবার যখন ধরো মানে বিস্টার্ন বিটুলেরিয়ার ক্ষেত্রে, আবার যখন ধরো ডার্ক হলো তখন ডার্কটাই পিকে রইল, কিন্তু এক্ষেত্রে কিন্তু মিনস ভ্যালু চেঞ্জ হচ্ছে, এটাকে বলে মিনস ভ্যালু চেঞ্জ। আর এক্ষেত্রে যেহেতু একই পজিশনে আছে তাহলে মিনস ভ্যালু নট চেঞ্জ। তাহলে এটা হলো ডিরেকশনাল। এটা বিস্টার্ন বিটুলেরিয়ার ক্ষেত্রে, এটা হলো বিস্টার্ন বিটুলেরিয়ার এক্সাম্পল হলো ডিরেকশনাল সিলেকশন। এরপরে দেখো আছে ডিসরাপটিভ সিলেকশন। ডিসরাপটিভটা হলো এই দুটো ডিরেকশনকে একসাথে করে, মানে কখনো বাড়ছে কখনো কমছে, এই যে দুটো পিকে হতে পারে, ঠিক আছে। এটা হলো ডিসরাপটিভ চেঞ্জ, মানে সাইমালটেনিয়াসলি দুটো হতে পারে, এটা হলো ডিসরাপটিভ, মানে এট এ টাইমে দুটো হবে। মানে এক্ষেত্রে ধরো খারাপরা চিটিং করে বেশি নাম্বার পেল, আর ভালোরা পড়াশোনা করে বেশি নাম্বার পেল, দুজনেই বেশি নাম্বার পেয়েছে এট এ টাইম। খারাপরা চিটিং করে আর ভালোরা পড়াশোনা। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এটা হলো ডিসরাপটিভ সিলেকশন, এইরকম সিলেকশনকে বলে ডিসরাপটিভ সিলেকশন, ঠিক আছে। তাহলে এই যে ডিসরাপটিভ সিলেকশন, এটা বোথ মানে দুটোই এক্সট্রিমিটিতে পৌঁছাবে, দুটোই এক্সট্রিমিটিতে। আর এভারেজ যারা তারা রিজেক্টেড হয়ে যাবে, যারা কিনা এভারেজ স্টুডেন্ট তারা ফেল করে যাবে, এভারেজরা কিছুই পারবে না। এভারেজ যারা স্টুডেন্ট তারা পরীক্ষায় কিচ্ছু পারবে না। এখানে খারাপরাও পেরে যাচ্ছে আর এখানে ভালোরাও ধরো পেরে যাচ্ছে। অনেক অ্যাপ এসছে এখনকার দিনে যে প্রশ্ন দিয়ে দিলে উত্তর তৈরি করে দেয়, উত্তর পুরো দিয়ে দেয়। এই খারাপরা ধরো এই অ্যাপের সহযোগিতায় সব উত্তর ঠিক করে ফেলবে, আর ভালোরা পড়াশোনা করে এসেছে তারাও সব উত্তর ঠিক করে ফেলবে। কোশ্চেনটা কিন্তু কঠিন ছিল। খারাপরা তাহলে কি করলো? অ্যাপের সহযোগিতায় কঠিন প্রশ্নতেও ভালো রেজাল্ট করলো, আর ভালোরা তো পড়েই এসছে অলরেডি, তাদের আইআইটি লেভেলের প্রিপারেশন বা মেডিকেল এন্ট্রান্স লেভেলের প্রিপারেশন, তারা তো ভালো করছে। তাহলে দুজনেই ভালো করছে, যারা কিনা অ্যাভারেজ তারা কিছুই করতে পারছে। এইরকম হলে এটা স্নেলের ক্ষেত্রে দেখা যায়। দেখো হোয়াইট স্নেল কমফর্টেবলি কেমোফ্লেজ করতে পেরেছে, ব্ল্যাকটা করতে পেরেছে, গ্রে স্নেলটা করতে পারেনি।
তাহলে এইটাকে বলবো ডিসরাপটিভ সিলেকশন। টু পিক ফর্ম, এক্ষেত্রে দুটো পিক ফর্ম হবে আর অ্যাভারেজ রিজেক্টেড হবে। তাহলে এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে? তাহলে এটা হলো ন্যাচারাল সিলেকশনের তিনটে টাইপের ন্যাচারাল সিলেকশন, গ্রাফ দিয়ে বোঝানো আছে। এই বোঝানো তুমি কিন্তু এনসিইআরটি তেও পাবে না, কারণ এইটা শুধুমাত্র এরকম গ্রাফ দিয়ে এনসিইআরটি বই খুঁজবে, গ্রাফ দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এই বোঝানোটা বিভিন্ন ঘটনার এগেনস্টে তোমাকে এইভাবে বুঝতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে স্টেবিলাইজিং সিলেকশনের ক্ষেত্রে কি হলো, অ্যাভারেজ বেরি উন্নত হলো, ঠিক আছে? স্টেবিলাইজিং এ অ্যাভারেজরাই উন্নতি সাধন করলো, এক্ষেত্রে মিনস ভ্যালু সেম থাকলো। এই ডাইরেকশনাল সিলেকশনে কি মিনস ভ্যালু চেঞ্জ হয়ে গেল, কখনো দেখছি যারা খারাপ তারা ভালো করেছে, কখনো দেখছি যে যারা ভালো তারা ভালো করেছে। মানে এটা এট এ টাইমে হবে না, ক্ষেত্র বিশেষে খারাপরা ভালো করবে, ভালোরা ভালো করবে, ঠিক আছে? আর যখন দুটো কেসই এট এ টাইমে ঘটবে সেটা হলো ডিসরাপটিভ সিলেকশন, ঠিক আছে? আবার দেখো এদিকে চলে আসে, এটা ন্যাচারাল সিলেকশন রিলেটেড। আচ্ছা, এরপর একটা খুব ভালো পার্ট আছে, সেটা হলো হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম। এইটা থেকে অঙ্ক আসবে। এই অঙ্কের আমি একটা সিরিজ, এটা একটা ভিডিওতে করেছি, প্রত্যেকটা টাইপের অঙ্ক পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝানো আছে। সেই ভিডিওটা আমি তোমাদের শেয়ার করে দেব, সেটা দেখবে। মানে এখান থেকে কি কি কিরম টাইপের অঙ্ক আসে, ঠিক আছে? প্রত্যেকটা টাইপ ধরে ধরে বর্ণনা করা আছে। এখানে আমি বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। হার্ড-উইনবার্গ প্রিন্সিপাল says that in a large random mating population, allele frequency remains constant or stable generation after generation if pollution is free from, মানে ধরো একটা পলিউশন আছে, ধরো আমাদের বেলতলা অঞ্চলের পলিউশন, সেখানে যদি জেনেটিক জিন মাইগ্রেশন, মানে কিছু জিনিস মানে জিন ওইখান থেকে ধরো চলে গেল দিল্লিতে, এরকম ঘটনা যদি না ঘটে, পলিউশন ইজ ফ্রি ফ্রম এই সবগুলো, মানে সেখানে জিন মাইগ্রেশন ঘটতে পারবে না, জেনেটিক রিকম্বিনেশন হবে না, মিউটেশন হবে না, ন্যাচারাল সিলেকশন হবে না, জেনেটিক ড্রিফট হবে না, মানে যা পপুলেশন সেই পপুলেশনই থাকবে, এইরকম কোনো অ্যাডিশন অল্টারেশন ঘটবে না, কোনো রিকম্বিনেশন বা ভেরিয়েশন আসবে না, কোনো মিউটেশন হবে না। মানে ইভলিউশনারি যে ফোর্স আছে, মানে ইভলিউশন ঘটাতে যে ফোর্স গুলো থাকলে ইভলিউশন ঘটে, সেই ফোর্স গুলো কোনোটাই যদি না থাকে, তাহলে অ্যালিন ফ্রিকোয়েন্সি জেনারেশন আফটার জেনারেশন স্টেবল থাকবে, মানে নট চেঞ্জ, স্টেবল থাকবে। বোঝা গেল? তাহলে হার্ড-উইনবার্গ প্রিন্সিপালের মতে কোনো পপুলেশনে ইভলিউশন ঘটানোর জন্য যে যে সায়েন্টিফিক টার্মিনোলজি বা যে যে ঘটনা ম্যান্ডেটারি, সেই ঘটনার কোনোটাই যদি না ঘটে, তাহলে ওই পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সি রিমেন স্টেবল, একটা জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সি একই থাকবে, একে বলে হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? এখানে জিন ফ্রিকোয়েন্সি আর অ্যালিল ফ্রিকোয়েন্সিকে একই হিসাবে ধরা হয়েছে। জিন অল্টারনেট ফর্ম অফ অ্যালিল, অ্যালিলটাকে জিনেরই অল্টারনেট ফর্ম হিসাবে দেখা হয়েছে। সেই ছোটবেলাকার ক্যাপিটাল টি ডমিনেন্ট, স্মল টি হলো রিসেসিভ, এবার ক্যাপিটাল টি স্মল টি দিয়ে দেখো হেটেরোজাইগাস, ক্যাপিটাল টি দিয়ে হোমোজাইগাস, স্মল টি কে দিয়ে হোমোজাইগাস রিসেসিভকে বোঝানো হয়েছে, এটা তো জানো। এখানে অ্যালিল ফ্রিকোয়েন্সি এই ডমিনেন্টের ক্ষেত্রে, মানে ক্যাপিটাল টির ক্ষেত্রে অ্যালিল ফ্রিকোয়েন্সি হলো পি, অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ ডমিনেন্ট অ্যালিল মানে ক্যাপিটাল টির ক্ষেত্রে, আর অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ রিসেসিভ অ্যালিল মানে কিউ এর ক্ষেত্রে অ্যালিল ফ্রিকোয়েন্সিকে এই ধরো স্মল টি এক্ষেত্রে ধরা হয়েছে কিউ, তাহলে ক্যাপিটাল টিটা পি আর স্মল টিটা কিউ দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। এই সূত্র অনুযায়ী পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হয়, P plus Q equal to 1,
আর পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 1, সেখান থেকেই প্রমাণ হয় যে পি প্লাস কিউ ইকুয়াল টু কি 1। এই সূত্র অনুযায়ী এটা প্রমাণ হবে। এ হোমোজাইগাস হেটেরোজাইগাস আর এটা হলো হোমোজাইগাস রিসেসিভ, ঠিক আছে। তাহলে এই সূত্রানুযায়ী এটা কিন্তু এই হার্ড-উইনবার্গ সূত্রেরই লিখিত রূপ। তাহলে সূত্রটা কি, যদি ইভলিউশন ঘটানোর জন্য যে ফ্যাক্টর গুলো দায়ী সেইগুলো যদি সবকটাই অ্যাবসেন্স থাকে, তাহলে একটা জেনারেশনে, মানে ধরো আমার মা বাবার জেনারেশন দেখলাম, সেই জেনারেশনে পি প্লাস কিউ 1 হবে, আমার জেনারেশনেও 1 হবে, আমার ছেলে মেয়েদের জেনারেশনেও 1 হবে। মানে 3টে জেনারেশন যদি আমি দেখি, সব ক্ষেত্রেই পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হবে, পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হবে 3টে জেনারেশন, ঠিক আছে, যদি কিনা ইভলিউশনারি ফোর্সেস গুলো অ্যাবসেন্ট হয়। এটাই হলো হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের সূত্র। তাহলে এটা থেকে কি আসছে, পি প্লাস কিউ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে দুদিকেই স্কোয়ার করে দাও, পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু কি 1, ঠিক আছে। তাহলে এখানে পি স্কোয়ার মানে হলো জিনোটাইপ ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস ডমিনেন্টের ফ্রিকোয়েন্সিটাকে বোঝাচ্ছে পি স্কোয়ার দিয়ে। জেনোটাইপ ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগাস এর ফ্রিকোয়েন্সিটাকে বোঝাবে 2p কিউ দিয়ে। আর কিউ স্কোয়ার এটা জেনোটাইপ ফ্রিকোয়েন্সি অফ হোমোজাইগাস রিসেসিভ এর ফ্রিকোয়েন্সি বোঝাবে কিউ স্কোয়ার দিয়ে। এখানে একটা জিনিস লেখা আছে দেখো, ইফ পি প্লাস কিউ নট ইকুয়াল টু 1, মানে পি প্লাস কিউ কোথায় 1 হবে না, means evolution takes place, মানে যেখানে ইভলিউশন ঘটবে in the population one or more factors are operating। তাহলে ইভলিউশন ঘটানোর জন্য আগের পেজে আমি যে দেখালাম, ইভলিউশন ঘটানোর জন্য যে এই ফ্যাক্টর গুলো, তার মধ্যে যে কোনো যদি একটা প্রেজেন্স থাকে, যদি প্রেজেন্স থেকে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে পি প্লাস কিউ নট ইকুয়াল টু 1 হয়, মানে সেক্ষেত্রে হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামের এই সূত্র মেনটেন হবে না। তার মানে যে ক্ষেত্রে ইভলিউশন ঘটবে না, এইরকম একটা পপুলেশনের পি প্লাস কিউ এই ফ্রিকোয়েন্সি অলওয়েজ 1 হবে। এই সূত্রটাই দেন বিজ্ঞানী হার্ডি এবং উইনবার্গ নামে দুজন বিজ্ঞানী। এই দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আসবে, ঠিক আছে। এই পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার দিয়ে প্রচুর অঙ্ক আসবে, সেটা ডিটেলটা আমি পাঠিয়ে দেব। ওইটা থেকে অঙ্কগুলো খাতায় কপি করে রাখবে, ওখানে ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক ওখান থেকে আসবে, কিন্তু এমসিকিউতে কিন্তু ওই অঙ্ক আসবেই। এরপর দেখো ফ্যাক্টরস এফেক্টিং এইচডব্লিউ মানে কিন্তু হোমওয়ার্ক না, এইচডব্লিউ মানে হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম। তাহলে হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়ামে কোন ফ্যাক্টর এফেক্টিং, মানে যেই ফ্যাক্টর গুলো থাকলে হার্ড-উইনবার্গ ইকুইলিব্রিয়াম মেনটেন হবে না, এই প্রথম পেজে এই ফ্যাক্টর গুলোকে এবার ডেসক্রাইব করা হচ্ছে। এই ফ্যাক্টর গুলো কি কি, এগুলো কিনা ইভলিউশন ঘটে। সেটা কি, জিন মাইগ্রেশন, কোনো ধরো ইন্ডিভিজুয়াল আছে একটা, সেখানে ধরো অ্যাডেড হয়েছে, এটা কোনো একটা জিন পুলে অ্যাডেড হয়েছে, তাকে বলবে ইমিগ্রেশন, অ্যাডেড হওয়াকে বলবে ইমিগ্রেশন, মানে সেটা IMMI মনে রাখো। আর এমিগ্রেশন হলো কোনো পপুলেশন থেকে কিছু যদি সাবস্ট্রাক্ট হয়, তাহলে অ্যাড হলে হলো IMMI, আর যদি সাবস্ট্রাক্ট হয় তাহলে হবে EMI। তাহলে এটা হলো ইমিগ্রেশন, এর উচ্চারণ আই শেষ কি হয় ইমিগ্রেশন, আর এর উচ্চারণ কি হয়, শেষ হলো এর উচ্চারণ এর মতো হয়, এটা হলো এমিগ্রেশন। ছোটবেলায় পড়েছি আমরা যে এর উচ্চারণ হয় এর মতো, আর এর উচ্চারণ হয় এর মতো। তাহলে এটা হলো ইমিগ্রেশন, এটা হলো এমিগ্রেশন। IMMI এটা মানে কোনো জিন পুলে কোনো পপুলেশনের অ্যাড হওয়া, বা জিন মানে কোনো জেনেটিক্যাল ফ্রিকোয়েন্সি বা জেনেটিক্যাল অর্গানিজম অ্যাড হওয়া জিন পুলে, আর সেটা যদি সাবস্ট্রাক্ট হয় সেটা হলো ইমিগ্রেশন। তাহলে সাম টোটাল অফ অল জিন এর পপুলেশন, ঠিক আছে, এটাকে বলে জিন ফ্লো।
এটাকেই বলা হচ্ছে জিন ফ্লো। আর এই যে অ্যাড হচ্ছে বা সাবস্ট্রাক্ট হচ্ছে, এই পুরোটাকে বলে মাইগ্রেশন। এটা হলো জিন মাইগ্রেশন। তাহলে ইফ জিন মাইগ্রেশন অকার্স মাল্টিপল টাইম, তাহলে ইট ইজ নোন অ্যাজ জিন ফ্লো, তখন তাকে বলে জিন ফ্লো। এরপর আছে দেখো জেনেটিক রিকম্বিনেশন। জেনেটিক রিকম্বিনেশন ছোটবেলায় আমরা এই শব্দ কোথায় পেয়েছি? মিওসিসের সময়। মিওসিসের সময় ক্রসিং ওভার হয়, ভেরিয়েশন হয়, জেনেটিক রিকম্বিনেশন হয়, জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু সবই হার্ডউইনবার্গ সূত্রের ব্যতিক্রম, মানে এইগুলো থাকলে কিন্তু হার্ডউইনবার্গ সূত্র হবে না, সেই ফ্যাক্টর গুলোকেই এখানে বোঝানো হচ্ছে। এখানে দেখো মিউটেশন, মিউটেশন তো তোমরা ছোটবেলায় পড়েছো। এখানে ধরো একটা ব্যাকটেরিয়াল কলোনি আছে, দিস আর অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ। এটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, মানে অ্যান্টিবায়োটিকে এই ব্যাকটেরিয়া গুলো মরে যাবে। অ্যালাউ টু গ্রো, ডিভাইড ফর মাল্টিপল জেনারেশন, কতগুলো জেনারেশন তৈরি করা হলো। এখানে দেখা গেল যে কিছু মাইক্রো অর্গানিজম রয়ে গেল, মানে এরা অ্যান্টিবায়োটিকেও মরছে না, অ্যান্টিবায়োটিক অ্যাডেড মিডিয়াম, তাহলে দেখা গেল কিছু রয়ে গেল, মানে এরা অ্যান্টিবায়োটিক সার্ভাইভ করে গেছে, মানে এই মাইক্রোঅর্গান গুলো সার্ভাইভ করে গেছে। তাহলে আবার প্রথম থেকে বলছি, এখানে কিছু ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়া গুলো কে বৃদ্ধি করানো হলো। ব্যাকটেরিয়া গুলো সাধারণত অ্যান্টিবায়োটিকে মরে যায়, এখানে দেখা যাচ্ছে কিছু ব্যাকটেরিয়া এখনো বেঁচে আছে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কিছু মিউটেশন ঘটেছে, যে কারণে ব্যাকটেরিয়া গুলো বেঁচে আছে। ঠিক আছে, সেই জন্য অনলি দিস ব্যাকটেরিয়া সার্ভাইভ করেছে, নিশ্চয়ই এখানে কিছু মিউটেশন ঘটেছে। তাহলে এরকম জিনিস হলো মিউটেশন। মিউটেশন বোঝা গেল। এরপরে এই ন্যাচারাল সিলেকশনটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি। ন্যাচারাল সিলেকশন যে 3 প্রকারের, স্টেবিলাইজিং, এটা হলো অ্যাভারেজের ক্ষেত্রে, ডিরেকশনাল, কখনো ডিরেকশনালটা কখনো খারাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কখনো ভালোর ক্ষেত্রে, আর ডিসরাপটিভ খারাপের ক্ষেত্রে আর ভালোর ক্ষেত্রে, আর অ্যাভারেজের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, অ্যাভারেজ গুলোর অত ভালো হবে না, পিক 2 ক্ষেত্রে দেখা যাবে। ঠিক আছে, সেটা হলো কি ডিসরাপটিভ, এটা বুঝিয়ে দিয়েছি। এরপর আসছে দেখো জেনেটিক ড্রিফট, মানে এই যে পড়াচ্ছি জেনেটিক ডিপ, মিউটেশন, রিকম্বিনেশন, এগুলো সবই কিন্তু হার্ডউইনবার্গ থিওরির এগেনস্টে, এইগুলো থাকলে হার্ডউইনবার্গ হবে না। জেনেটিক ড্রিফটের কি জিনিস? জেনেটিক ড্রিফট 2 রকমের হয়, একটা হলো মানে এই রিলেটেড টার্মিনোলজি হলো দুটো, একটা হলো ফাউন্ডার এফেক্ট, একটা হলো বটলনেক। ফাউন্ডার এফেক্টটা কি জিনিস? ফাউন্ডার, এখানে ধরো অরিজিন, এটা একটা গ্রিফিথে ডারউইনের এক্সপেরিমেন্ট আছে। ডারউইন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে কতগুলো পাখিকে দেখেন প্রথম, সেই পাখিগুলো সিড ইটিং ছিল, মানে বীজ খেত। ও সিড ইটিং পাখি, মানে ওরাই ছিল অ্যানসিস্টার বা ওরাই পূর্বপুরুষ ছিল। এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে আরো বিভিন্ন দ্বীপপুঞ্জে এই পাখিগুলো ছড়িয়ে যায়, মানে অরিজিন ছিল একটাই, যারা কিনা সিড ভক্ষণ করত ওই পাখিগুলো। কিন্তু পরে বিভিন্ন আইল্যান্ডে ওই পাখিগুলো যখন ছড়িয়ে যায়, তখন দেখা যায় যে পাখিগুলোর বিকের সাইজ বিভিন্ন রকম হয়ে যায়, পাখিগুলোর ঠোঁটের সাইজ বিভিন্ন রকম হয়ে যায়, কারণ কোনো পাখি ফুলের নেকটার খায়, কোনো পাখি কীট পতঙ্গ খায়, কোনো পাখি মানে বিভিন্ন জিনিস, তাদের খাদ্যাভ্যাস বিভিন্ন হওয়ার জন্য দেখা গেছে যে বিক বিভিন্ন রকম হয়ে গেছে, কিন্তু তাদের অ্যানসিস্টার কিন্তু ছিল একটাই। অ্যানসিস্টার থেকে বিভিন্ন রিজিয়ন অনুযায়ী তারা নিজেকে অভিযোজিত করে বিভিন্ন বিক, মানে বিভিন্ন ঠোঁট সমন্বিত পাখির সৃষ্টি হতে দেখা যায়। তাহলে সেইটাকেই বোঝানো হয়েছে ফাউন্ডার এফেক্ট দিয়ে, মানে তার অরিজিনাল সিড ইটিং বার্ড, সেটা কিছু পরিমাণ বার্ড, এই যে সাম বার্ড মুভ, কিছু পরিমাণ বার্ড অন্য একটা দ্বীপে চলে গেল, তাদেরই বলা হচ্ছে ফাউন্ডার পপুলেশন। ধরো এখান থেকে, এখানে তো ধরো 100টা বার্ড ছিল, এখানে 100টা বার্ডের মধ্যে 10টা বার্ড উড়ে এখানে চলে এসে এখানে নতুন একটা পপুলেশন তৈরি করলো, তখন বার্ড গুলো ধরো ফুলের মধু খেতে শুরু করলো, সেই জন্য এদের বিক বা ঠোঁটটাও পরিবর্তন হতে শুরু করলো। আগে কিন্তু ওরা শীত খেত, সেই অনুযায়ী ঠোঁট ছিল, এখানে
তখন এই 10টা বার্ড ফুলের মধু খাচ্ছে বলে এদের বিগ পরিবর্তন হলো। তাহলে এরা একটা নতুন পপুলেশন তৈরি করলো। এরা এসছিল এই 100টা থেকে, এসছিল 10টা, এরা নতুন একটা পপুলেশন তৈরি করলো, এই জন্য এদের বলে ফাউন্ডার পপুলেশন। ঠিক আছে, এটা অ্যাডাপটিভ রেডিয়েশনেরও উদাহরণ। অ্যাডাপটিভ রেডিয়েশনের তত্ত্বটার বেসিক প্রিন্সিপাল কি? অরিজিন হবে একটা, তার থেকে বিভিন্ন টাইপের বার্ড তৈরি হবে, বিভিন্ন ঠোঁট সমন্বিত বার্ড তৈরি হবে, এইরকম ঘটনাকে বলে অ্যাডাপটিভ রেডিয়েশন। বটলনেক, বটলনেকটা কি? এইরকম ধরো একটা পপুলেশন ছিল, অরিজিনাল চিতা পপুলেশন, একটা বটলের মতো পপুলেশন ছিল। এবার ডিফরেস্টেশন এন্ড এক্সেসিভ হিউম্যান হান্টিং, মানে অনেক চিতা মানুষ শিকার করলো আর গাছ কেটে দেওয়া হলো, তাহলে নাও অনলি দিস মেনি চিতা লেফট, মানে এই বটলের সমান চিতা বেঁচে রইল আর বাকি সব চিতা অ্যাবলিশ হয়ে গেল। এইরকম করে যদি কোনো নতুন পপুলেশন তৈরি হয় তখন তাকে বলে বটলনেক, তখন বটলনেক বলে। মানে এখানে এত চিতা ছিল, সব অ্যাবলিশ হয়ে গেল, এইটুকু রয়ে গেল, এবং এখান থেকেই একটা নতুন পপুলেশন তৈরি হলো। এক্সেসিভ হিউম্যান হান্টিং অফ চিতা রেজাল্টিং বটলনেক এফেক্ট, তাহলে এইরকম কিছু চিতা যদি থেকে যায় একে বলে বটলনেক এফেক্ট। ঠিক আছে, এবার দেখো অ্যাডাপটিভ রেডিয়েশন, যেইটা একটু আগে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে ডারউইন প্রশান্ত মহাসাগরে HMS ব্রিগেল নামক একটা জাহাজে করে প্রশান্ত মহাসাগরে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গিয়ে উপস্থিত হয়েছিল। এবার সেখানে ছবিতে দেখতে পাচ্ছ গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে এসে উপস্থিত হয়েছিল, এবং সেখানে পাখির যে ঠোঁট, 1 নাম্বার দেখো সেখান থেকে ঠোঁট গুলো দেখো চেঞ্জ হয়ে গেছে 2, 3, 4-এ, 2, 3, 4-এ দেখতে পাচ্ছ যে ঠোঁট গুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এদের প্রথম অরিজিন ছিল একটাই, কিন্তু সেখান থেকে বিভিন্ন দ্বীপপুঞ্জে যাওয়াতে এদের ঠোঁট গুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইকেই বলে, এই যে ঠোঁট যে চেঞ্জ হয়ে গেছে একেই বলছে অ্যাডাপটিভ রেডিয়েশন। ঠিক আছে, ভ্যারাইটি অফ ব্রিডস অফ ফিঞ্চেস অফ ডারউইন ফাউন্ড ইন গ্যালাপাগোস আইল্যান্ড। তাহলে এটা আবার বুঝিয়েছে, এটা দিয়ে দেখো অ্যানসিস্টার যে ফিঞ্চেস গুলো ছিল তারা ছিল সিড ইটিং। এবার তারা একটা আইল্যান্ড থেকে বিভিন্ন আইল্যান্ডে চলে গেছে, চলে যাওয়াতে তাদের সুবিধা অনুযায়ী কোনোটা এখন ইনসেক্ট ইটিং হয়েছে, কোনোটা ক্যাকটাস ইটিং, কোনোটা নেকটার ইটিং, কোনোটা ফ্রুট ইটিং, এই অনুযায়ী তাদের বিক গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাদের বিক চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা আবার সেই সমসংস্থ অঙ্গর দিকে এগোচ্ছে। আরো উদাহরণ থেকে দেখবো এগুলো। এই দেখো মার্সুপিয়াল রেডিয়েশন। মার্সুপিয়াল ছিল, তারা বিভিন্ন পরিবেশে গিয়ে বিভিন্ন রকম অ্যানিমেল সৃষ্টি করেছে, কিন্তু অরিজিন ছিল মার্সুপিয়াল। অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল বিভিন্ন পরিবেশে গিয়ে বিভিন্ন অ্যানিমেল নাকি সৃষ্টি করেছে, এইরকম করেই নাকি বিভিন্ন অ্যানিমেল সৃষ্টি হয়েছে। তাহলে একে বলে অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালের ইভলিউশন। ঠিক আছে, এইটা আবার দেখো প্লাসেন্টাল অ্যানিমাল অ্যানসিস্টার। এটা এক ছিল, এখান থেকে বিভিন্ন অ্যানিমেল সৃষ্টি হয়েছে, বিভিন্ন অ্যানিমেল সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এতক্ষণ যে আমি বলছি সেইটা কি, একটা জিনিস থেকে, মানে একটা প্রাণী থেকে বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়েছে। একে বলে ডাইভার্জেন্ট ইভলিউশন। একে বলে কি? ডাইভার্জেন্ট ইভলিউশন। হোমোলগাস এইচডি, এইচডি কোয়ালিটি আছে, এইটা দিয়ে মনে রাখবে, এইচ এর সঙ্গে ডি যাবে, হোমোলগাস অর্গানের সঙ্গে ডাইভার্জেন্ট ইভলিউশন যাবে, আর অ্যানালগাস অর্গানের সঙ্গে কনভার্জেন্ট ইভলিউশন যাবে। এসি, এইচডি আর এসি, এর সঙ্গে যাবে সি, আর এইচ এর সঙ্গে যাবে ডি। হোমোলগাস অর্গানের সঙ্গে যাবে ডাইভার্জেন্ট ইভলিউশন,
অ্যানালগাস অর্গানের সঙ্গে যাবে কনভার্জেন্ট ইভলিউশন। ঠিক আছে, এতক্ষণ যে আমি পড়াচ্ছিলাম সেটা হোমোলগাস অর্গান আর ডাইভার্জেন্ট ইভলিউশন। এরপর যে পড়াবো সেটা হলো অ্যানালগাস অর্গান আর কনভার্জেন্ট ইভলিউশন। সেটা কিরকম, সেটা এই ছবিতে আছে এরকম। এটা হলো এরা দুটো প্রাণী, অরিজিন দু রকম, কিন্তু এরা একই পরিবেশে রয়েছে, তাই এটা হলো কনভার্জেন্ট। অরিজিন আলাদা আলাদা কিন্তু একই পরিবেশে পারসিস্ট করছে। একটু আগে যা বলেছি, একটু আগে বলছিলাম যে অরিজিন একই কিন্তু বিভিন্ন, এটা বলছিলাম যে এতক্ষণ ধরে যে বললাম সেটা বললাম অরিজিন একই কিন্তু বিভিন্ন পরিবেশে পারসিস্ট করার জন্য বিভিন্ন রকম হয়েছে। এখন যেটা বলছি সেটা হলো কনভার্জেন্ট, এসি দিয়ে মনে রাখবে, অ্যানালগাস অর্গান আর কনভার্জেন্ট ইভলিউশন। এরা হলো এদের অরিজিন দুটো ভিন্ন, অরিজিন দুটো ভিন্ন কিন্তু একই পরিবেশে বিলং করে, তাহলে এরকম হলো, এটা হলো কনভার্জেন্ট ইভলিউশন। এরকম এরা অনুযায়ী বিভিন্ন জীবের উৎপত্তি হয়েছে, সেটা একটু দেখে নিতে হবে কোন যুগে কিরকম প্রাণীর উৎপত্তি হয়েছে। আর লাস্টে আছে কি তোমাদের হিউম্যান ইভলিউশন। হিউম্যান ইভলিউশনটা পড়তে হবে। হিউম্যান ইভলিউশন কি, হিউম্যান ইভলিউশনের মূল বেসিকটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ছবিতে, এখানে বিভিন্ন যে হিউম্যানের উৎপত্তি হয়েছে, ডায়ারোপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়েন্ডারথাল ম্যান আর ক্রোম্যাগনন। এটা ঠিক এনসিইআরটি তে উল্লেখ নেই এবং শেষে হয়েছে হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে, এই প্রথমে যে মানুষের উৎপত্তি এটা দিয়ে মনে রাখতে হবে। সবই কিন্তু এই প্রাইমেটস, অর্ডার প্রাইমেটস এর আন্ডারে পড়ছে। তাহলে অর্ডার প্রাইমেটস এর আন্ডারে যদি আমি দেখি মাংকি, এপস আর হিউম্যান, এই হিউম্যান ইভলিউশনটা ডায়াপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস এগুলো পরপর ইভলিউশন মনে রাখতে হবে। হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়েন্ডারথাল, ক্রোম্যাগনন বা ক্রোম্যাগনন আর হলো হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। এইভাবেই মানুষের উৎপত্তি হয়েছে। এবং ডায়াপিথেকাসে মানুষের আকার আকৃতি কিরকম ছিল সেটা পড়তে হবে। রামাপিথেকাসে কিরকম ছিল পড়তে হবে। ওয়াকড ইন 4 feet, হেয়ার মোর এপ লাইক, এরকম ক্যারেক্টারিস্টিক গুলো পড়তে হবে। এটা সেরকম কিছু সায়েন্স নয়, এটা মানে বোঝানো, মানে পড়ে যেতে হবে, ইতিহাস আর কি, মানুষ সৃষ্টির ইতিহাস। তারপর রামাপিথেকাস এরকম ফিট ছিল, ম্যান লাইক হয়েছে। অস্ট্রালোপিথেকাস, তারপর হোমো হ্যাবিলিস, হোমো হ্যাবিলিসের ক্যারেক্টার পড়তে হবে। হোমো ইরেক্টাসের ক্যারেক্টার পড়তে হবে। নিয়েন্ডারথাল ম্যানের ক্যারেক্টার পড়তে হবে। ক্রোম্যাগননের ক্যারেক্টার পড়তে হবে। আর হোমো স্যাপিয়েন্সের ক্যারেক্টার পড়তে হবে। ঠিক আছে, এইভাবেই মানুষের উদ্ভব হয়েছে। এটাই মোটামুটি ইভলিউশন। একবার দেখে নি সব ব্যাপারগুলো কভার হয়েছে কিনা। এটা কিন্তু পড়ে ফেলতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে পড়তে হবে যেটা কিনা এখানটায় পাইনি, সেটা একটু মুখে বলে দিচ্ছি। সেইটা হলো স্পিসিয়েশন, মানে সিম্প্যাট্রিক স্পিসিয়েশন, অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, এটা আমাদের পড়তে হবে। এটা দেন বিজ্ঞানী মায়ার, মনে রাখো বিজ্ঞানী মায়ার 1942 সালে এই কনসেপ্ট দেন। স্পিসিয়েশন মানে প্রজাতির উদ্ভব কিভাবে হয়েছে সেই কনসেপ্ট দেন 1942 সালে, 1942 তে। তার মধ্যে আমাদের যেটা উল্লেখযোগ্য ভাবে পড়তে হবে সেটা হলো অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন আর সিম্প্যাট্রিক স্পিসিয়েশন। অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশনটা কি? অ্যালোপ্যাট্রিক হলো এ স্পিসিস ডেভেলপড অ্যান্ড অকারিং ইন এ এক্সক্লুসিভ জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী স্পিসিস তৈরি হয়। মানে দুটো যদি জিওগ্রাফিক্যাল এরিয়া থাকে তাহলে দু রকম স্পিসিস তৈরি হবে।
তাহলে এ স্পিসিস ডেভেলপড অ্যান্ড অকারিং ইন অ্যান এক্সক্লুসিভ জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে এখানকার স্পিসিসের ক্যারেক্টারিস্টিক যেরকম হবে এখানে সেরকম হবে না, ঠিক আছে। একই স্পিসিসের মধ্যে জিওগ্রাফিক্যাল এরিয়ার বেসিসে মানে আলাদা স্পিসিস তৈরি হয়। জিওগ্রাফিক্যাল এরিয়ার জন্য প্রথমে ধরো তাদের উৎপত্তি একই ছিল, কিন্তু এখন তারা দুরকম জিওগ্রাফিক্যাল এরিয়ায় বিলং করছে বলে তাদের মধ্যে ভিন্নতা দেখা দেবে। তাহলে সেটা হলো অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। আর সিমপ্যাট্রিক স্পিসিয়েশন মানে কি, একটাই জিওগ্রাফিক্যাল এরিয়া, মানে এ স্পিসিস ডেভেলপ ডিউ টু রিপ্রোডাক্টিভ আইসোলেশন, মানে একটাই জিওগ্রাফিক্যাল এরিয়া, তার মধ্যে দুই রকম স্পিসিস তৈরি হবে যেহেতু তারা প্রজননগতভাবে ভিন্ন। মানে মানুষের সঙ্গে মানুষেরই প্রজনন হয়, আবার গরুর সাথে গরুরই প্রজনন হয়, তাহলে প্রজননগতভাবে মানুষ আর গরু কি ভিন্ন, তাহলে সেই জন্য এরা দুরকম স্পিসিস। এটা হলো সিমপ্যাট্রিক স্পিসিয়েশন। তাহলে সিমপ্যাট্রিক স্পিসিয়েশন হলো একটাই জিওগ্রাফিক্যাল এরিয়া। এখানে মেন ইম্পর্টেন্ট টার্মিনোলজি হলো রিপ্রোডাক্টিভ আইসোলেশন, মানে প্রজননগতভাবে যদি ভিন্ন হয় এটা হলো সিমপ্যাট্রিক স্পিসিয়েশন, লিখেও নিতে পারো। এই থেকেই কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসবে। সিমপ্যাট্রিক স্পিসিয়েশনের ক্ষেত্রে একটাই জিওগ্রাফিক্যাল এরিয়া থাকবে এবং সেটা যদি প্রজননগতভাবে ভিন্ন হয় তাহলে যে প্রজাতির উদ্ভব হবে তাকে বলবে সিমপ্যাট্রিক স্পিসিয়েশন। আর অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন হলো জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী, মানে একটা ধরো উত্তর মেরুতে থাকে, আরেকটা ধরো পৃথিবীর মধ্যেখানে থাকে, ট্রপিক্যাল রিজিয়নে থাকে বা টেম্পারেট রিজিয়নে, সেই অনুযায়ী স্পিসিস আলাদা হবে জিওগ্রাফিক্যাল রিজিয়ন অনুযায়ী, ঠিক আছে। এক্সক্লুসিভ জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী যেটা হচ্ছে সেটা হলো অ্যালোপ্যাট্রিক। আর একই জিওগ্রাফিক্যাল রিজিয়ন কিন্তু রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড, এইটা হলো ইংলিশ টার্মিনোলজি। রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড হলে যে স্পিসিয়েশন হবে সেটা হলো সিমপ্যাট্রিক স্পিসিয়েশন। এইরকমই আরো কিছু স্পিসিস আছে, এটা তোমরা জানো। এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিস কি? এন্ডেমিক স্পিসিস হলো ধরো গোল্ডেন লেঙ্গুর, গোল্ডেন একদম পুরো সোনার মতো দেখতে গোল্ডেন লেঙ্গুর, সেটা হলো আসামের মানস ন্যাশনাল পার্কের একটা এন্ডেমিক স্পিসিস। কারণ এই গোল্ডেন লেঙ্গুর আসামের মানস ছাড়া আর কোথাও পাওয়া যায় না, তাই মানে ওখানেই জন্মায়, আর পৃথিবীর কোথাও জন্মায় না, সেই জন্য ওটা হলো ওখানকার এন্ডেমিক স্পিসিস, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই স্পিসিস কনসেপ্টও কিন্তু আমাদের পড়তে হবে। আর এই হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামের অঙ্ক অবশ্যই এমসিকিউতে আসবে, ঠিক আছে। এইগুলো তো জানো, সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, সেটাই আরেকবার করে আছে যে অগ্রপদে মানুষ, চিতা, ওয়েল, ব্যাট, এদের অগ্রপদ একই রকম অঙ্গ দিয়ে তৈরি, কিন্তু কি কাজ আলাদা, সমসংস্থ। এরকম মানে অ্যানিমেলের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে এক্সাম্পল পড়তে হবে, সমবৃত্তীয় অঙ্গেরও এক্সাম্পল পড়তে হবে, ঠিক আছে। অ্যানালগাস স্ট্রাকচার হলো কনভার্জেন্ট ইভলিউশন, AC দিয়ে মনে রাখবে। স্ট্রাকচারালি হ্যাভিং ডিফারেন্ট বাট কমন ফাংশন, তাদের বলছে অ্যানালগাস, মানে যেটা সমবৃত্তীয়। AC দিয়ে মনে রাখবে, যতই বাংলা মিডিয়াম হও, অ্যানালগাস আর কনভার্জেন্ট এই দিয়েও কিন্তু প্রশ্ন আসবে। তাহলে AC আর HD, হোমোলগাস আর ডাইভার্জেন্ট ইভলিউশন, আর অ্যানালগাস আর কনভার্জেন্ট ইভলিউশন। অ্যানালগাস আর কনভার্জেন্ট ইভলিউশন মানে হলো সমবৃত্তীয় অঙ্গ, AC মানে হলো সমবৃত্তীয়, আর HD মানে হলো সমসংস্থ। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এই যে হোমোলজি, অ্যানালজি এইগুলোই রয়েছে, যেটা এতক্ষণ ধরে বললাম। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, এই ঘটনা পড়তে হবে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে মানে শিল্প বিপ্লবের জন্য কলকারখানা গড়ে ওঠায় গাছের বাকল প্রথমে লাইট কালার ছিল, তাই বিস্টন বিটলেরিয়াও লাইট কালারের ছিল আগে, কেমোফ্লেজে করতে ইজি হয়েছে। পরে যখন শিল্প বিপ্লব ঘটলো আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তাহলে গাছের বাকলটাও ডার্ক হয়ে গেল,
আর সেই সঙ্গে পতঙ্গগুলো ডার্ক হয়ে গেল, কেমোফ্লেজে সুবিধা হলো। তাহলে আগেও কেমোফ্লেজে সুবিধা হচ্ছিল, পরেও সুবিধা হচ্ছে। ঠিক আছে, মোটামুটি এইগুলো মিলার ইউরে এক্সপেরিমেন্টের আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম, এইগুলোই আছে মোটামুটি তোমাদের। ঠিক আছে, এই আর ওই প্রি এক্সিস্টিং লাইফ থেকেই লাইফ তৈরি হয়েছে, ওটা পাস্তুর, লুই পাস্তুর ওই ঘটনাটা পড়তে হবে, মানে লাইফ থেকেই লাইফের উদ্ভব হয়েছে। ঠিক আছে, সোয়ান নেক এক্সপেরিমেন্টটাও ভালো করে পড়তে হবে। এইগুলো হলো নতুন জিনিস, যেগুলো নতুন জিনিস সেগুলোই আমি ডিটেলে বলে দিয়েছি। এবার প্রথমে চলে এসছি। ঠিক আছে, তাহলে এইটা হলো ইভলিউশন, এটা পড়তে হবে। তাহলে আমাদের কিন্তু সিলেবাস শেষ হয়ে গেল। প্রথমে জেনেটিক্স স্কুলেও পড়িয়েছিলাম, জেনেটিক্স যে প্রসিডিওর গুলো আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপেরন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, হিউম্যান জিনোম প্রজেক্ট, ওইটা একটা নিয়ে একটা চ্যাপ্টার গেল। আরেকটা চ্যাপ্টার গেল হলো বংশগতি নিয়ে, যেটা অনলাইনে পড়িয়েছি, বংশগতি। আর ইভলিউশন আজকে পড়ালাম। আর হিউম্যান রিপ্রোডাকশন, ওটা শুভ্রা ম্যামের, ওটাও আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। মোটামুটি আমার পার্ট শেষ। আমার পার্টে 3টে জিনিস ছিল, একটা হলো ওই জেনেটিক্সের ওই প্রসিডিওর গুলো, আরেকটা হলো বংশগতি, মানে পিওর হার্ডকোর জেনেটিক্স, জিন যা মানে সব আছে এইসব, আর ইভলিউশন এইটা হলো একটা পার্টে আছে। আর ওই রিপ্রোডাকশন শুভ্রা ম্যামের পার্টে বাকি, মানে প্রথমের অর্ধেকটা ছিল ওনার পার্ট, মানে ওনার, আর বাকি মানে আমার পার্টে যা ছিল তাই কিন্তু সিলেবাস শেষ। এবার কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আর আমি যেগুলি পাঠাবো সেইগুলো হার্ডউইনবার্গের অঙ্কগুলো দেখে নেবে। বলো, কারো কিছু বলার আছে? শুভ্রা ম্যাম বোধহয় আবার ক্লাস নেবে না 12টা থেকে? হ্যাঁ ম্যাম। উনি এখনো পর্যন্ত কি কি পড়িয়েছে? ম্যাম উনি সেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টসটা পড়িয়ে দিয়েছেন, আর হিউম্যান রিপ্রোডাকশনের আমাদের মনে হয় মেনস্ট্রুয়াল সাইকেল অবধি পড়িয়েছেন। আর কি বাকি আছে সিলেবাসে? ফার্টিলাইজেশনটা উনি করাননি, আর ওই একটা মানে যেটা আছে কি গর্ভজনিত স্বাস্থ্য না কি বেশ একটা, ওইগুলো গর্ভজনিত স্বাস্থ্য তো নিজে পড়ে নেবে, মানে ওটা নিজে পড়ার। আচ্ছা, যাই হোক, তাহলে আমার দিকে কিন্তু সিলেবাস শেষ হয়ে গেল। এইবার কিন্তু রেজাল্ট খুব ভালো হওয়া দরকার, বুঝেছো বাবা? এইবার কিন্তু বোর্ডের পরীক্ষা, রেজাল্ট কিন্তু খুব ভালো হতে হবে, বুঝেছো? তাহলে এইটা এমসিকিউ, পরেরটা আবার ডেসক্রিপটিভ। এবার একদম ফাটাফাটি রেজাল্ট করতে হবে, এই জন্য আমি একদম ডেপথে ভালো করে পড়িয়েছি। আশা রাখি তোমরা ভালো করবে। কি করবে তো? পড়ছো তো বাড়িতে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। 11-এ যা করেছো করেছো, 12টা কিন্তু খুব দারুণ ভাবে ভালো করতে হবে। তার কিছু সব খুঁটিনাটি সব পড়তে হবে। আগের বার এমসিকিউতে কিন্তু ভালো মার্কস হয়নি, এবার কিন্তু 35-এ 35 যেন ওঠে। একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সব পড়বে, অঙ্ক আসলে অঙ্ক করবে। ঠিক আছে, আর কিছু কি তোমাদের বলার আছে? হ্যাঁ ম্যাম, একটা জিনিস বলার ছিল। বলো ম্যাম, এই যে পার্টগুলো আপনি পড়ালেন, স্পেশালি ইভলিউশনটা, এটা তো আমাদের বইতে অনেকটা ভাস্ট আছে, মানে অনেক এক্সপেরিমেন্ট অনেক কিছু নিয়ে আছে। যদি রিডিংও পড়ি, তারপরে যদি কিছু কোয়েশ্চেন থাকে, তাহলে কোয়েশ্চেনগুলো কি এক জায়গায় নোট করে আপনাকে স্কুলে মানে জিজ্ঞেস করতে পারি? ইভলিউশনের বেসিক জিনিস আপ টু মেডিকেল লেভেলে আমি বুঝিয়ে দিয়েছি। এরপর কি, এরপর যা মানে এই আমি যা পড়িয়েছি এর থেকেই কিন্তু প্রশ্ন আসবে, বুঝেছো? মানে তোমাদের তো ধরো ম্যাচুরিটি কম, জানো না যে কোথা থেকে প্রশ্ন আসবে। এরপরে বইতে যেগুলো আছে সেগুলো রিডিং পড়ে যাবে, আশা করি বুঝতে পারবে। মানে এইটাই হলো মেন বেসিক জিস্ট। আমি কি বলছি বুঝতে পারছো কি তোমরা? হ্যাঁ এইটা ম্যাম। হলো তোমার একটা আউটার স্ট্রাকচার, এটাকে মাথায় রেখে তোমার বইটা পড়তে হবে, মানে এইগুলোর দিকে বেশি এমফাসাইজ করতে হবে। এছাড়া যা বইতে আছে সবই পড়বে, মানে এইটাকে মাথায় রেখে তোমার এগোতে হবে। অবশ্যই তুমি যেটা বুঝতে পারবে না সেগুলো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? স্কুলে জিজ্ঞাসা করবে, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, যখন যেটা বুঝতে পারছো না সেইটা, সেই পোর্শনটা ছবি তুলে পাঠাতে পারো, আমি অবশ্যই বুঝিয়ে দেবো।
ঠিক আছে? হ্যাঁ ম্যাম, আসলে এই জন্যই বললাম, কারণ কিছু জিনিস এই আপনার এই আপনি যে প্রেজেন্টেশনটা দেখালেন আমাদের, কিছু জিনিস তো আমাদের মাথায় থাকবে, আর কিছু জিনিস হয়তো এমনও হতে পারে সার্টেন টাইম বলে মাথায় থাকলো না, তো পরে যদি আবার জিনিসটা জিজ্ঞেস করি তাহলে হয়তো অবশ্যই খাতায় অবশ্যই নোট বা তুমি যে একটা কথা শোনো, অবশ্যই তুমি পরে জিজ্ঞেস করবে, কিন্তু এই মেমোরিতে আবার আমার যেতে হয়। এই যে তুমি শর্ট টার্ম মেমোরিতে এইটা বুঝলে, এই যে তুমি পড়াতে জয়েন করেছো, হ্যাঁ, এইটা কোনোই গুরুত্ব থাকবে না যদি নাকি না তুমি এইটা আবার 24 ঘন্টার মধ্যে পড়ো। তুমি 24 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টার তোমাকে পড়তে হবে নিজে, তবেই আমার পড়ানো বা তুমিও যে আমাকে এই সময় দিলে তার গুরুত্ব থাকবে। নাহলে আমি কি পড়িয়েছি তুমি সব ভুলে যাবে। বুঝতে পারছো? তুমি আজকে পড়ার হ্যাঁ ম্যাম। বেসিসে রিলেট করে পড়বে, নাহলে এই আজকে এই যে কষ্ট করে আমিও ক্লাস নিলাম, তোমরাও কষ্ট করে শুনলে, এইটা পুরো গুরুত্বহীন হয়ে যাবে। আবার তুমি জিরোতে গিয়ে দাঁড়াবে। 24 ঘন্টার মধ্যে তোমাকে যে যা পড়াচ্ছে সেইটা আবার পড়তেই হবে, আবার সেটা দুদিনের মধ্যে পড়তে হবে, আবার পড়তে হবে। মানে কোনো সবকিছুই হলো একটা কন্টিনিউয়াস প্রসিডিওর। তুমি যদি এটা না পড়ো সেটা কিন্তু জিরোতে এসে যাবে। আমি ধরো ভালো চেস খেলি, কিন্তু আমি ধরো বন্ধ করে দিলাম 1 বছর, তাহলে কিন্তু আমি আবার জিরোতে এসে যাব। কিছু বন্ধ করে দেয়া যাবে না, সেটা মানে কন্টিনিউয়াস তোমাকে লেগে থাকতে হবে, মানে আমাদের ব্রেনের ধর্মই এটা। ঠিক আছে? অবশ্যই এটা 24 ঘন্টার মধ্যে পড়ে ফেলবে। ঠিক আছে? তাহলে একবার বুঝে রইলে আবার 2 দিনে পড়বে, আবার 4 দিনে পড়বে, এইভাবে তোমাকে টাচে থাকতে হবে। নাহলে এই পড়া কেন, তুমি যে আরো প্রাইভেট টিউটার আরো যেখানে যা পড়ছো সবই ভুলে যাবে, সবই অর্থহীন হবে। ঠিক আছে? যে মোটমাট যেটাকে আমরা সঙ্গী করেছি তাকে বজায় রেখে আমাকে সবসময় সঙ্গী করে এগোতে হবে। সেটাকে অফ দিয়ে দিলে সেটা আবার জিরোতে চলে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। অবশ্যই পরবর্তীকালে যা যা অসুবিধা হবে আমি তোমাদের